কল রেকর্ডিং শুরু হয়েছে, কিন্তু দিস কল হ্যাজ বিন টেকেন নোটস এই কথাটা বলছে না। গতকালকের ক্লাসেও এটা হয়নি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে রণজিৎ স্যার আছেন, একটু বলবো এটা যাতে সমস্যা না হয় একটু দেখে নেবেন। আমি ক্লাস শুরু করছি। আজকে টেটের সিডিপির ক্লাস, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির প্রথম ক্লাস। হ্যাঁ স্যার, দেখুন এবার ঠিক হয়ে গেছে। না, এখনো ঘুরছে, স্ক্রিনে এখনো ঘুরছে। ওটা কালকেও হয়নি, তারপরে কিন্তু আলটিমেটলি হলো না, তাই জন্য বলছি পরে এগুলো যেহেতু আপলোড হবে অ্যাপে, যারা এখন লাইভে নেই, আমি তাই জন্য শুরুটা করছি না এক্ষুনি। একটু দেখে নিন, ওটা ঘুরছে, রেকর্ডিং হচ্ছে কিন্তু নোটস নিচ্ছে না। তো বেশ, আমি এমনি কথা বলছি স্যার তত। করুন, এবার হয়ে যাবে। বেশ, ঠিক আছে। তো আজকে যে সিডিপির প্রথম ক্লাস, তো সিলেবাস অনুযায়ী একদম প্রথম থেকেই পরপর যাব। যেহেতু সিডিপির নোটটি আমি কালকে টাইপ করেছি, কালকে ইতিহাসের ক্লাস, এসএসটির ক্লাস বা গ্রুপ সি গ্রুপ ডির ইতিহাসের একসাথে ক্লাস চলার পর আমি টাইপ করেছি, তো রাতের দিকে কিছু বানান ভুল আছে। যে জায়গাগুলো বানান ভুল হয়েছে, বাংলা টাইপে আমি অত সড়গড় নই, তাই কয়েকটা জায়গায় হস্যিকারের বদলে দীর্ঘিকার কিছু বানান ভুল হয়েছে, সেগুলো আমি যখন দেখাবো তখন বলে দেব। আপাতত আমি স্ক্রিনে শেয়ার করছি আজকের যে টপিক, ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ। সিলেবাসের প্রথম দিকে এটাই আছে, আপার প্রাইমারি টেটের সিলেবাসে বা সেন্ট্রাল টেটের পেপার 2-তে। তো আজকের ক্লাস মূলত বিকাশের ওপরে হবে, মূলত কেন পুরোটাই বিকাশের ওপর হবে, এবং বিকাশের সঙ্গে সম্পর্কিত বেশ বেশ কিছু শব্দ, যে শব্দগুলোর সাথে তোমাদের পরিচিত হতে হবে, সেই শব্দ কয়েকটা আমি বলে রাখি। যেমন ডেভেলপমেন্ট, বিকাশ, গ্রোথ, বৃদ্ধি। ইংরেজি প্রতিশব্দগুলো বলছি তার কারণ সেন্ট্রাল টেটে এই শব্দগুলো কাজে লাগবে, ওখানে কিন্তু বাংলা শব্দগুলো থাকবে না, হিন্দি আর ইংরেজি থাকবে। ম্যাচুরেশন, পরিণমন বাংলার ক্ষেত্রে বলবো, লার্নিং বাংলায় শিখন। এছাড়া এই শিখনের সঙ্গে বিকাশের সম্পর্ক, বিকাশের ক্ষেত্রগুলো, বিকাশের বিভিন্ন দিকগুলো, বিকাশকে প্রভাবিত করছে যে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে দেখব। আর ক্লাসের শেষে এই যে বিকাশের ওপর যে ক্লাস হবে তার উপরে কিছু প্রশ্ন আমি টাইপ করেছি, প্রশ্ন টাইপের ক্ষেত্রেও কিছু বানান ভুল হয়েছে অপশনের ক্ষেত্রে। তো তো সেই প্রশ্নগুলো আমি স্ক্রিনে দেবো, 4টে করে অপশন থাকবে। তোমরা কতটা উত্তর দিতে পারছো আমি দেখবো, কারণ কালকের প্রশ্নগুলো আমি টাইপ ছিল না, কালকের প্রশ্নগুলো ইতিহাসে মুখে মুখে করছিলাম, কিন্তু আজকের প্রশ্নগুলো পিডিএফ এ টাইপ করে দিয়েছি। কিছু প্রশ্ন যেগুলো তোমাদের এই টপিকের ওপর লাগবে, কিছু সামান্য প্রশ্ন যেগুলো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দরকার আছে, আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা সেই জায়গায় একটু দেখবে স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা। আমি একটুখানি জুম করে দিলাম, দেখা যাচ্ছে কিনা কেউ একজন বলবে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ, ধন্যবাদ। তো চলো প্রথমে আমরা বিকাশ দিয়ে শুরু করব। বিকাশ আর বৃদ্ধি দুটো কিন্তু আলাদা প্রক্রিয়া, কিন্তু বিকাশের মধ্যে দিয়ে আমরা যে প্রক্রিয়াটাকে বুঝি সেটা মূলত গুণগত পরিবর্তন। আমরা পরে বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য করব, কিন্তু প্রথম যে জায়গাটা আমরা বিকাশের ওপরে করব, যে বিকাশ বলতে, মানব শিশুর বিকাশ বলতে কোনো পার্টিকুলারলি একটি ক্ষেত্র বিকাশকে বোঝায় না। বিকাশ কিন্তু সর্বাঙ্গীন বিকাশ, একটা ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ড গুলো বারবার বলতে হবে। অলরাউন্ড ডেভেলপমেন্ট, এই কথার অর্থ সর্বাঙ্গীন বিকাশ, এই কথার অর্থ সার্বিক বিকাশ, অর্থাৎ দৈহিক, মানসিক, সামাজিক প্রত্যেকটা দিকের, প্রত্যেকটা ক্ষেত্রের যে বিকাশ, সেই বিকাশের প্রক্রিয়াটিকে আমরা দেখতে হবে। কারণ এই জায়গাগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন, এবং প্রশ্নের ধরন সেন্ট্রাল টেটের যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্রত্যেকটা সি টেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা আছে। আমি তোমাদের অনুরোধ করব, তোমাদের বলবো যে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করে দেখতে পারো, যে কোনো
একটা ইয়ারে, রিসেন্ট ইয়ার গুলোর মধ্যে থেকে, যে প্রশ্নগুলো কিন্তু এক একটা বড় বড় প্যারাগ্রাফের মতো হয়েছে। সেই প্রশ্ন পড়তে আর বুঝতেই অনেকটা সময় লেগে যায়, তারপরে তো তার উত্তর খুঁজে বার করা। যাই হোক, আমরা শিশুর বিকাশের যে স্তরগুলোকে বলবো, শিশু বলতে আমরা সেই শিশুকে বলবো যারা 14 বছরের নিচে। ভারতবর্ষের সংবিধানে 14 বছরের নিচে এবং জন্মের সময়ের পর থেকে, শিশু মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পর থেকে 14 বছর অবধি যার বয়স, তাকেই আমরা শিশু বলবো। তোমরা জানো যে মিড ডে মিল ক্লাস 8 পর্যন্ত খাওয়ানো হচ্ছে, কারণ 14 বছর ধরে নেওয়া হয়। তো এই 14 বছর সময়কাল খুব গুরুত্বপূর্ণ। এই যে সময়কাল, এর মধ্যে বিভিন্ন স্টেজ আমরা দেখব: শৈশব, বাল্যকাল, কৈশোর। বাল্যকালের আবার দুটো ভাগ, একটা প্রারম্ভিক বাল্য আর একটি প্রান্তীয় বাল্য। কোনটা কোন বয়স্তর আমি যখন পড়াবো পরের দিকে আছে, সেইগুলো আমি বৈশিষ্ট্যগুলো বলবো। এছাড়া বিকাশ যে স্তর অবধি চলবে, বিকাশ কিন্তু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স অবধি গিয়ে থেমে যাবে, কিন্তু বিকাশ চলতেই থাকবে। এবং বিকাশ কখনোই বিপরীতমুখী হয় না, বিকাশকে কখনোই পেছনের দিকে সরানো যায় না। একটা ছেলে বা একটা শিশু, ধরো 1 থেকে 10 লিখতে শিখে গেছে, তাকে সেই 1 থেকে 10 ভুলিয়ে দেওয়া সম্ভব? সম্ভব নয়। একটা শিশু সাইকেল চালাতে শিখেছে, হয়তো 5-এ পড়ে, 6-এ পড়ে, তাকে বলা হবে যে সাইকেলটা শিখে গেছে, সেটার তাকে আর শেখাটা ভুলিয়ে দিতে হবে, সেটা সম্ভব নয়। বিকাশ সবসময় গুণগত পরিবর্তনকে বোঝাবে, কিন্তু সেই পরিবর্তন কোনোভাবেই পরিমাপ করা যাবে না। আর এই যে স্তরগুলো, বিকাশের যে বিভিন্ন স্তরগুলো, এই বিকাশের বিভিন্ন স্তরগুলোতে একজন শিক্ষকের কাজ হবে সেই গুলোকে সার্থকভাবে পরিপূরণ করা, যাতে বিকাশটা পরিপূর্ণতা লাভ করে। মনে রাখতে হবে, প্রত্যেকটা মানব শিশু কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করেছে। প্রত্যেকটা শিশু একটা শিশুর থেকে আলাদা। যারা স্কুলে পড়ায়, একজন স্যার আছেন, কালকে কথা হচ্ছিল, তিনি আজকেও আছেন, তারা জানেন একটা ক্লাসরুমের মধ্যে কত রকমের শিশু থাকে এবং প্রত্যেকের ভাবনা চিন্তা, প্রত্যেকের কর্মকাণ্ড আলাদা আলাদা হয়। তো এখানে একজন শিক্ষক হিসেবে মনে রাখতে হবে, যে প্রশ্নগুলো পরীক্ষায় করা হবে সেখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি একজন শিক্ষক হিসেবে সেই প্রশ্নটির উত্তর করবেন। এই কথা মাথায় রাখবেন যে একজন শিক্ষক, আদর্শ শিক্ষক হিসেবে যেটি সঠিক বলে আপনার মনে হয় সেটি উত্তর করবেন। এই কথাটি বলার কারণ হলো, তোমরা যখন ল্যাঙ্গুয়েজ পেডাগজি করবে, বাংলা অথবা ইংরেজি, বা যারা সংস্কৃত নেবে তারা সংস্কৃত, তো 15 নম্বর 30 নম্বরের মধ্যে ল্যাঙ্গুয়েজ পেডাগজির প্রশ্নগুলোতে কিন্তু এই বিষয়গুলোর সম্মুখীন হতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমরা যারা সোশ্যাল স্টাডিজ যাদের আছে, যাদের এসএসটির পেডাগজি করানো, সেটাও আমার পাটেই আছে। হিস্ট্রি বলো, জিওগ্রাফির বলো, পেডাগজির প্রশ্নগুলো আমিই করাবো। যখন গ্রুপ সি গ্রুপ ডির এসএসটির ব্যাচটা আলাদা হয়ে যাবে, তখন আমরা সেই পেডাগজির প্রশ্নগুলো এসএসটির ব্যাপারে করব। তো আপাতত যে জায়গায় আছি, সেটা হচ্ছে শিশু প্রথম পৃথিবীতে আসে এবং ধীরে ধীরে সে এই বাহ্যিক পৃথিবী সম্বন্ধে একটা ধারণা, সেই ধারণা কিন্তু নিছক একটা চেতনা ছাড়া কিছুই নয়। তো এই যে সুন্দর চেতনা নিয়ে সে জন্মগ্রহণ করছে, সে ধীরে ধীরে বেড়ে উঠছে, এই শিশুর চেতনা একটা অবিচ্ছিন্ন অভিজ্ঞতার আকারে রয়েছে। শিশু তার প্রত্যেকটা বিষয়ের কিন্তু শিশু আলাদা আলাদা মানি বের করে, আলাদা আলাদা ব্যাখ্যা করে। একটা শিশু এই যে সঞ্চয় করছে সে অভিজ্ঞতাগুলো, এই অভিজ্ঞতার সঞ্চয়ের পরে পরেই তার মনের পরিধি, মনের বিস্তার ঘটতে শুরু করে। আমরা এই বিকাশের অনেকগুলো ক্ষেত্র আছে, একটু দেখিয়ে রাখি। বিকাশের অনেকগুলো ক্ষেত্র আছে, এই দেখো এখানে দিলাম এটা। আমি এগুলো পরে বলবো, এই বিকাশগুলো প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, একটু বলছি তাই বিকাশ সম্পর্কে। যে শিশুর এই যে প্রত্যেকটা বিকাশ, দৈহিক বলো, সঞ্চালনমূলক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, দৈহিক বিকাশ ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সঞ্চালনমূলক বিকাশ সাইকোমোটর ডেভেলপমেন্ট, প্রাক্ষবিক বিকাশ এফেক্টিভ ডেভেলপমেন্ট বা ইমোশনাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ সোশ্যাল ডেভেলপমেন্ট, জ্ঞানমূলক বিকাশ কগনিটিভ ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ মোরাল ডেভেলপমেন্ট। আবার বলছি, ইংরেজিগুলো বলার অর্থ সিটেড। তো শিশু যখন নানাবিধ অভিজ্ঞতা অর্জন করে, সেই ক্ষমতা শিশু কাজে লাগিয়ে তার মানসিক প্রক্রিয়া এখানে রয়েছে। তো
এই যে নৈতিক বিকাশ, এগুলো কিন্তু মানসিক বিকাশেরই একটা পার্ট। যে প্রাক্ষোভিক বিকাশ, প্রক্ষোভ কি? প্রক্ষোভ হচ্ছে রাগ, দুঃখ, ভয়, ভালোবাসা, ঘৃণা, এগুলোকে প্রক্ষোভ বলে। মানব শিশুর মধ্যে এগুলো কিন্তু ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে। তো ধীরে ধীরে শিশু যখন পরিণতির দিকে এগিয়ে যায়, তখন কোনো একটা বস্তুকে সে প্রতীক বা সিম্বল হিসেবে মনে করে। এই সংকেতগুলো, চিহ্নগুলো তাকে মনে করিয়ে দেয়। ক্ষুধার্ত শিশু মাকে দেখেই কান্না থামায়, কারণ সে জানে তার মা তাকে খেতে দেবে। শিশুর কাছে মা হলেন খাদ্যের প্রতীক মাত্র। এই যে স্তর, একদম প্রথম স্তরে শিশু এইভাবে প্রতীক। কারণ মা আসলেই, সামনে এলেই তার মনে আসবে খাবারের কথা। শিশু যে প্রতীক ব্যবহার করতে সক্ষম, সেটা তার মানসিক অগ্রগতির নির্ণায়ক। এই যে আমরা বিকাশ পড়ছি, আমরা কিন্তু একটা মানব শিশুকে প্রথম থেকেই, একটা শিশু কোন দিকে যাবে সেটা প্রেডিক্ট করা যায়, কিন্তু একদম শিওর হয়ে বলা সম্ভব নয় যে সেই পথেই শিশু যাবে। কারণ মাঝে মাঝে শিশুর পরিবর্তন হয়, যে গুণগত পরিবর্তনগুলো, সেগুলো শিশু চিনতে পারে, বুঝতে পারে, পরে সেই পথ থেকে অনেক সময় অন্য পথেও যেতে পারে। কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা শিশুকে দেখে বলে দেওয়া যায় বা বলা সম্ভব যে শিশু কোন পথে যেতে পারে। তো ফর এক্সাম্পল, কিছু এক্সাম্পল দিতেই হবে, না হলে তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হবে না। সবাই হয়তো, অনেকেই এডুকেশনের নয়, হয়তো কেউই নয়, আমি জানি না এডুকেশন কার কার এমএ আছে বা অনার্স আছে। তো আমার হিস্ট্রিতে মাস্টার সাবজেক্ট হিস্ট্রি, আমি টিচার স্কুলে, কিন্তু যেহেতু আমার বিএড এর পরে এমএড করেছিলাম, সেই হিসেবে এডুকেশন সাবজেক্টটা স্কুলেও পড়ানোর জন্য আমাকে বলা হয়েছিল। কিন্তু আলটিমেটলি স্কুলের স্যার, এডুকেশনের স্যার রিটায়ার করে যাওয়ার পরে এমএড, যে সময় 13-14 সালে 1 বছরের কোর্স ছিল, কাউন্সিল পারমিশন দেয়নি, টিআই পারমিশন দেয়নি। তো আমাকে এখন আবার এমএ ডিস্টেন্সে পড়তে হচ্ছে এডুকেশন। যেহেতু স্কুলের টিচার, নতুন টিচার কবে আসবে জানি না, হেড স্যার পারমিশন করিয়ে আমাকে আরেকবার, আমি এমএ এডুকেশন করছি রিসেন্টলি, আমার শেষ হয়ে যাবে সামনের বছরে। তো সেই জায়গায়, যে জায়গাটা বলবো, উদাহরণগুলো না দিলে এডুকেশন এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে। তো প্রতীকের সাহায্যে শিশু কিন্তু আচরণ করতে শিখবে। এই আচরণ বিকাশের, এই যে আচরণ, এই আচরণ কিন্তু পরিবর্তন করা যায়। একটা শিশুর মধ্যে যদি খারাপ আচরণ গড়ে ওঠে, একজন শিক্ষক, তার পিতামাতা, তার পরিবারের লোকজন চেষ্টা করবেন সেই আচরণের পরিবর্তন ঘটাতে। শিশুর সামনে চেয়ার, টেবিল, অন্য কোনো বস্তু বাড়ির মধ্যেই রয়েছে, সে দেখছে, সেগুলোকে স্পর্শ করছে। এই সময় থেকে শিশুর মধ্যে কয়েকটা বিষয় আসবে সামনে। এই ওয়ার্ডগুলোকে মনে রাখবে: অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, বিমূর্ত চিন্তন। আর মূর্ত চিন্তন, যে শিশু যে বিষয়টাকে সামনে দেখবে, আমি এখানে স্ক্রিনে রাখি, আমি এরপরে যে ধাপে ধাপে যখন স্তরগুলোয় যাব তখন বলবো। প্রত্যেকটা স্তরের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এগুলো ডিটেইলড পরে টাইপ করে পাওয়া যাবে। আমার পক্ষে এত টাইপ করা সম্ভব হয়নি। কালকে রাত 10টা, 10:30 থেকে আমি 12:30, 1টা অবধি যতটা পেরেছি আমি করেছি। অনেকটা আছে এখানে, 16টা পাতার পিডিএফ আছে। কিন্তু আরো কিছু ওই বৈশিষ্ট্যগুলো যেগুলো দিলাম, ওর ভেতরে কিছু দেওয়ার কথা আছে, সেগুলো পরে আপডেট করে দেওয়া হবে। তো আমি যেখানে ছিলাম, যদি কারোর বুঝতে অসুবিধা হয় একটুখানি আমাকে থামাবে, সেই জায়গাটা ক্লিয়ার করে নেবে, অথবা নোট করবে আমাকে। আমি যখন থামবো তখন আমাকে বলবে। আমি যখন, যদি আমি রেস্ট নিই বা জল খাওয়ার জন্য সময় নিই, তখন তোমরা আমাকে বলবে। তো আমি যেখানে ছিলাম, যে শিশু মূর্ত বুঝতে পারছে, যেটাকে স্পর্শ করতে পারছে, যেটাকে দেখতে পাচ্ছে, শিশুর সামনে সেটা পরিষ্কার, শিশু চিনতে পারছে একটা চেয়ার, একটা টেবিল। একটা 3 বছরের শিশু জানে কোনটা কি। তাকে যখন অ্যাডমিশন টেস্টে জিজ্ঞেস করা হয়, সে বলতে পারে। এখন প্রত্যেকটা স্কুলে ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন টেস্ট হয়, তোমরা জানো। সেখানে কিন্তু শিশুকে এই বিষয়গুলোকে চেক করা হয় যে শিশুর কতখানি বিকাশ হয়েছে, শিশু সেই স্টেজের জন্য উপযুক্ত কিনা। আর সুতরাং প্রত্যক্ষভাবে যে বস্তু মূর্ত হচ্ছে, সেটাই কিন্তু তার চিন্তা ভাবনার উপজীব্য বিষয় হচ্ছে। এরপর আগামী দিনে শিশু কিন্তু যখন আস্তে আস্তে আরো বৃহত্তর জগতে যাচ্ছে, তার আরো বয়োবৃদ্ধি ঘটছে, তখন কিছু ভঙ্গিমা, কিছু গেস্টার, এইগুলো শিশু বুঝতে পারছে। যেমন ধরো, শিশু অসম্মতি জানাচ্ছে, আমরা যেমন অসম্মতি জানাই ঘাড় নেড়ে অথবা নাকটাকে কুঁচকে, না ভালো না। শিশুকে তার বাবা মা জামা কিনে দিচ্ছে, কেমন এটা জিজ্ঞেস করছে, সে নাকটা কুঁচকে বলছে না।
কিন্তু সে বলছে না, এগুলো কিন্তু এক এক ধরনের বিকাশ। এগুলো কিন্তু এই ভঙ্গিমাগুলো কিন্তু শিশু শিখছে সমাজের কাছ থেকে। সুতরাং তার এক্ষেত্রে এগুলো সামাজিক বিকাশের লক্ষণ। অনেক সময় কিছু ঘটনা দিয়ে বলবে এটা কোন ধরনের বিকাশ। তাই প্রত্যেকটা বিকাশকে ভালো করে বোঝার ব্যাপার আছে। আরো কিছু এক্সাম্পল, যেমন শিশু তার নিজের মনোভাব বোঝাতে যেসব ভঙ্গি ব্যবহার করে, তাও কিন্তু শিশু সেগুলোও কিন্তু শিখেই ব্যবহার করছে। শিশু লক্ষ্য করে যখন সে কাঁদে, তার মা তার কাছে ছুটে আসে, তাই সে এরকম আচরণ করে। শিশু হাসলে মা কিন্তু অন্যরকম আচরণ করে। শিশু তখন এমন ভঙ্গি বা মনোভাব বা তার আবেগের অভিব্যক্তি প্রাথমিক স্তরে এইভাবেই দেখায়। একইভাবে ভাষা, একটা শিশু যখন প্রথম কথা বলতে শেখে, প্রথম দিকের যে কথা সেগুলো কিন্তু আধো আধো কথা। সেই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক সময় তোতলামি থাকে। এমন নয় যে প্রত্যেক শিশুই তোতলা হবে, সে অনেকে পরিষ্কার বলতে পারে, কিন্তু কিছু আদো আদো ব্যাপার একটা বাচ্চা শিশুর মধ্যে থাকবে, একটা 3 বছর 4 বছরের শিশুর মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। এই রকম আধো আধো ধ্বনি শিশুর চারপাশে যারা থাকেন তারা কিন্তু তাতেই সাড়া দিচ্ছে, তারাই কিন্তু তাদের ভাষা কিন্তু তারা বুঝতে পারছে। এবং শিশু খেলতে খেলতে, এখন তো আরো আধুনিক যুগ হয়েছে, এখন ইউটিউবে বাচ্চারা অনেক কিছু দেখে অনেক ওয়ার্ড তারা বলছে, অনেক কথা তারা বলছে, যে কথাগুলো হয়তো সেরা চারপাশের পরিবেশ থেকে শুনছে না। যেমন একটা বাচ্চা বলছে যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কোন একটা বাচ্চা বলছে, তো সে শুনেছে ইউটিউবে, তাকে সেগুলো শুনছে দেখছে, তাই সে পরিবেশ থেকে এগুলো কিন্তু আহরণ করছে। ইউটিউবে যেটা দেখছে, ফোনে যেটা দেখছে, সেটাকেও আমরা পরিবেশ হিসেবেই ধরবো। আমরা পরে পড়বো, এই ডিটেলস গুলো যাচ্ছি না। বংশগতি এবং পরিবেশের একটা প্রভাব শিশুর মধ্যে থাকবে। তো এটা গেল ভাষার ক্ষেত্রে। এইরকম ভাষাই আস্তে আস্তে ব্যবহার করতে করতে শিশু এই ধ্বনিগুলো থেকে আরো বেশি পরিষ্কার হয়, এবং শিশু যখন স্কুলে যায় তখন তার যে সহপাঠী, তাদের থেকে যে ভাষা সে শিখছে, সেই ভাষা কিন্তু সে আস্তে আস্তে তার ভঙ্গিমা ভাষা পরিষ্কার হচ্ছে। এরপর আরেকটা জিনিস শিশুর বিকাশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়ের উপর আমি প্রশ্ন রেখেছি এমসিকিউতে। এটা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে ধারণা। আমি ইংরেজিটা বলবো কনসেপ্ট ডেভেলপমেন্ট। একটা বস্তু কোন জাতির, কোন শ্রেণীর, এটা সম্পর্কে সামগ্রিক বোধ, সেটা হচ্ছে ধারণা। ধারণা স্বাভাবিক নিয়মে ঘটবে। ধারণা এমন নয় যে একটা শিশুকে ধারণা দেওয়া যাবে। একটা ছোট্ট শিশু ক্লাস 1-এ পড়ে, ক্লাস 2-তে পড়ে, তাকে বীজগণিতের কঠিন ফর্মুলা শেখানো সম্ভব নয়। তাকে যতই সেই ধারণা দেওয়া হোক, ধারণা সেক্ষেত্রে হবে না। দেখো এখানেও হেডিং ও চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখছি কনসেপ্ট লেখা রয়েছে, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট। আমরা কিন্তু বিকাশের ধারণাটা নিচ্ছি আজকে। তো এই যে ধারণার গঠন প্রণালী, এর বেশ কতগুলো স্তর রয়েছে। আমি কয়েকটা ওয়ার্ড বলবো, বারবার বলছি, এই এডুকেশনে, এই সিডিপিতে আমাদের কিন্তু এই ওয়ার্ড গুলোর সাথে মনে রাখতে হবে কোন ওয়ার্ডটা কোন পারে, কারণ এই ওয়ার্ড গুলোকে তোমরা এমসিকিউ এর সময় পাবে। কারণ কোনো একটা ঘটনা দিয়ে বলবে এটি কি, যেমন ফর এক্সাম্পল আমি ওয়ার্ডটাকে দিয়ে কোনটা কি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তোমাদের প্রশ্ন যখন দেখবে তখন দেখবে উদাহরণ দিয়ে বলছে এটা কি। যেমন অবজারভেশন মানে পর্যবেক্ষণ। জ্ঞান হওয়ার পর শিশু বিভিন্ন স্থানে, বিভিন্ন আকৃতি, বিভিন্ন রং, বিভিন্ন বৈশিষ্ট্য সমন্বিত গরু দেখলো। প্রথম দিকে তার কাছে এগুলো প্রাণী ছাড়া আর কিছুই মনে হয়নি, কিন্তু যত কালক্রমে যাচ্ছে গরুর যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোর থেকে তার সামগ্রিক একটা ধারণা জানছে, এবং কোনো জন্তুকে সে দেখে আইডেন্টিফাই করতে পারছে যে সেটা গরু। এটা কিন্তু পর্যবেক্ষণ। প্রাথমিক পর্যায়ে কিন্তু বিড়াল, কুকুর, গরু এগুলোর ক্ষেত্রে ভাবটা থাকে না, কিন্তু 2.5 বছর 3 বছরে এসে শিশু কিন্তু পরিষ্কার বুঝতে পারে কোনটা কোন প্রাণী। একটা ছবি দেখিও সে চিনতে পারবে সেটা কোন প্রাণী। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বা বাংলা মিডিয়ামেরও যেগুলো প্রাইভেট স্কুল, নামী স্কুল, সেই স্কুলগুলোতে কিন্তু এই টেস্টগুলো নেওয়া হয়। ছবি দেখিয়ে শিশুকে জানতে চাওয়া হয় যে এটা কি, তুমি চিনতে পারছো।
শিশু কিন্তু চিনতে পারলে তার মানে তার পর্যবেক্ষণ ক্ষমতা ঠিক, তার বিকাশ সঠিকভাবে হচ্ছে। এইভাবেই বিকাশের পরিমাপ করা হয়। আমি বলেছিলাম বিকাশ পরিমাপযোগ্য নয়, কিন্তু তার গুণগত পরিবর্তন থেকে তার বিকাশ কতখানি হয়েছে সেটা বুঝে নেওয়া সম্ভব। এছাড়া আরেকটা ওয়ার্ড বলবো, তাহলে একটা ওয়ার্ড আমি বলেছি পর্যবেক্ষণ, অবজারভেশন। ওয়ার্ড গুলোকে আমি বারবার বলছি, এখানে আমি সব ওয়ার্ড এইভাবে এত টাইপ করা সম্ভব হয়নি আমার পক্ষে, কিন্তু তোমাদের আমি এই ওয়ার্ড গুলো পড়াতে পড়াতে বলছি। কালকে ক্লাসে আমি বলেছিলাম যে নোটসটা একদম আপডেট আছে, নোটস থেকে কিছুটা লেখার দরকার নেই। আজকে বলছি যে ওয়ার্ড গুলো বলছি, এই ওয়ার্ড গুলোকে অন্তত লিখে রেখো, তাহলে তোমাদের অ্যান্সার গুলো করতে সুবিধা হবে। ব্র্যাকেটে ইংরেজি শব্দটাও লিখো যারা সেন্ট্রাল টেট দেবে মনে করছো। নেক্সট, বিমূর্তকরণ। এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আরেকটা হচ্ছে সামান্যীকরণ। এই ওয়ার্ডগুলোর ধারণা গঠনের পরবর্তী স্টেপে এই জায়গাগুলো হবে। অ্যাবস্ট্রাকশন কি বা বিমূর্ত চিন্তা কি? যে জিনিসটাকে শিশু দেখেনি তার সম্পর্কে একটা ধারণা। ফর এক্সাম্পল, ভূত। শিশুকে বলা হয় ভূত আছে, ভূত কালো, ভূত ছায়ার মতো, ভূতের বড় বড় দাঁত, মাথায় শিং আছে, সাদা শাড়ি পরে, অন্ধকারে থাকে, রাতে বেরোয়। এই যে ধারণা, এগুলো কিন্তু বিমূর্ত ভাবনা, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এটা শিশুর মধ্যে ছোট থেকেই ভয় দেওয়া হচ্ছে, তার মধ্যে এটা দেখানো হচ্ছে বিভিন্ন সময়, কখনো খাওয়ানো নিয়ে, কখনো তাকে ঘুম পাড়ানো নিয়ে, বা কখনো কোনো দুষ্টুমি করছে সেটা থেকে বাধা দেওয়ার জন্য। এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আবারও বলছি, এই রকম ভাবনাগুলোই বিমূর্ত ভাবনা, যেটাকে শিশু দেখবে না কিন্তু তার মধ্যে সেই ভাবনাটাকে ধরিয়ে দেওয়া হচ্ছে। দেখবে এই দুর্গাপুজোয় রিলসে চলে আসছিল, বেশ কিছু প্যান্ডেল হয়েছে, প্রচুর বাচ্চাগুলো ভয় পাচ্ছে, কাঁপছে, কাঁদছে, বাবাকে যে জাপটে ধরে রয়েছে। এইরকম রিলস গুলো দেখছিলাম, বিভিন্ন জায়গায় হয়েছে, বর্ধমানে, কৃষ্ণনগরে, অনেক জায়গায় হয়েছে। তো সেইটা থেকে বুঝতে পারবে যে বাচ্চা কিন্তু ওইটা যে ভূত, এটা তার মাথায় আগে থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেই সে ওই জিনিসটাকে দেখে ভয় পাচ্ছে, নাহলে ভয় পেত না। এরপর সামান্যীকরণ। সামান্যীকরণ বা জেনারেলাইজেশন কি? একই ধরনের কিছু জিনিস দেখলে শিশু সেই জিনিসটাকে মনে করবে যেটা সমান। ফর এক্সাম্পল, যে জিনিসটা উড়তে পারে সেটাই পাখি, এটা শিশু জানে। গরু উড়তে পারে না, কুকুর উড়তে পারে না, কিন্তু কাক উড়তে পারে, পায়রা উড়তে পারে, সেটা পাখি। এই যে ধারণা, এই যে জেনারেলাইজেশন, এটাও শিশু কিন্তু ধাপে ধাপে করতে শিখবে। কোন স্টেজে কি করবে আমি সেটা আজকের ক্লাসেই বলবো। ঠিক আছে, তো চলো, এতদূর যেটা বললাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার যে জায়গাটায় যাব, এই জায়গাটা শুধু আমি ওপর ওপর বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে এইটার উপরে আমরা পরবর্তী যে ক্লাসে থাকবো, ক্লাস করব পরের সপ্তাহে, সেই ক্লাসে আরো ডিটেলসে করব। সেটা হচ্ছে যে একটা শিশুর যখন তার মানসিক বা আচরণগত পরিবর্তন হতে থাকে, ক্রমে যত শিশু ডেভেলপমেন্ট হচ্ছে, শিশু যত বয়স বৃদ্ধি হচ্ছে, তার ক্ষেত্রে দুটো জিনিস, প্রথম থেকেই দুটো জিনিস প্রভাব ফেলে। প্রথমে যে প্রভাবটা ফেলে সেটা হচ্ছে বংশগতি, হেরিডিটি, এবং তারপর যেটা শিশুর জীবনে প্রভাব ফেলে, ঠিক আছে, সেটা হচ্ছে পরিবেশ। এই যে বংশগতি এবং পরিবেশ, এই দুটোর মিথস্ক্রিয়া, এই দুটোর ইন্টারাকশনের মাধ্যমেই কিন্তু বিকাশ এগিয়ে চলে, বিকাশ চলতে থাকে। দেখবে একটা শিশু বিভিন্ন পরিবেশ থেকে, একটা বিদ্যালয়ে একটা শিশু নানান পরিবেশ থেকে আসে, নানান আর্থসামাজিক ক্ষেত্র থেকে আসে, তাদের অনেকের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। একটা কথা এই প্রসঙ্গে বলবো, যে তোমরা যখন পরীক্ষার উত্তর করবে তখন কিন্তু মনে রাখতে হবে যে শিক্ষকের দৃষ্টিতে তার বাবা যাই কাজ করুক না কেন, সে যে কোনো আর্থসামাজিক পরিস্থিতি থেকেই আসুক না কেন, তাকে কিন্তু, আর একটা ধনীর বাচ্চাকেও কিন্তু একই নজরে আমরা দেখব। একটা একই জিনিস, একই কথা এটা বলবো, এটা যদিও অন্য প্রসঙ্গের, এডুকেশনেরই প্রসঙ্গের, সিলেবাসের পরের দিকে আছে, ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষাও কিন্তু সেই কথাই বলছে। একটা যে স্পেশাল চাইল্ড, সে যে কোনো দিক থেকে স্পেশাল হোক না কেন, তার ক্ষেত্র, এবং একটা সাধারণ বাচ্চা যে সব দিক থেকে স্বাভাবিক, তাকেও কিন্তু আমরা একই নজরে দেখব। ঠিক আছে, এইগুলোকে মাথায় রাখতে হবে, কোনো ভেদভাব, কোনো বিভেদ তাদের মধ্যে করা যাবে না। ঠিক আছে, চলো এবার আমি যেই কথাই ছিলাম, যে এই যে অনুকূল প্রতিকূল যে অবস্থা, বিভিন্ন অস্বাভাবিকতা, অ্যাবনর্মালিটি, এইগুলো নিয়ে শিশু কিন্তু বিদ্যালয়ে আসছে। এর ক্ষেত্রে কিছু কিছু বংশগতি, কিছু কিছু পরিবেশ তার মধ্যে ক্রিয়াশীল হয়। অনেক সময় কোনো কিছু প্রভাব
বংশগতির কারণে কোনো কিছু তার পরিবেশের মধ্যে একটা শিশু গালি দিচ্ছে, গালাগাল করছে বাচ্চাদের, মানে ওর সহপাঠীদের, বন্ধুদের, এই যে শব্দ, এই শব্দের জন্য কিন্তু শিশুর পরিবেশ দায়ী। শিশু তার চারপাশে এই কথাগুলো শোনে, তাই শিশু এরকম কথা বলছে। এই জন্য শিশুকে দোষারোপ করলে হবে না, শিশুকে শাস্তি দিলে হবে না, তাকে তার কাউন্সিলিং করাতে হবে, প্রয়োজনে তার পিতা মাতাকে ডেকে তাকে তাদেরকে বলতে হবে যাতে তার সামনে, শিশুর সামনে এই শব্দগুলোর প্রয়োগ না হয়। নেক্সট যে কথায় বলবো, এই কথাটার ওয়ার্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বা বুদ্ধি শক্তি, ধী শক্তি, এটার বিকাশ, মানসিক সামর্থ্য, কল্পনা। কল্পনা হচ্ছে সেটাই, ইমাজিনেশন, যেটা শিশু সামনে দেখছে না কিন্তু শিশু কল্পনা করতে পারছে। যেমন ভূতের কথা বলেছিলাম, যেমন রাক্ষসের কথা বলেছিলাম, যেমন রামায়ণে রাবণের কথা বলেছি, শূর্পণখার কথা বলা হয়। এই রকম ঘটনাগুলো যেগুলোকে কিন্তু সে দেখেনি, কিন্তু সে শুনে শুনে কল্পনা করতে পারে। শুনে শুনে কেউ কিছু বলবে, বলো, কেউ কিছু বলছো? আনমিউট করেছে কেউ একজন। আচ্ছা, কিছু না বললে আনমিউট করে দেবেন কাইন্ডলি। থ্যাংক ইউ। তো চিন্তা, অন্যান্য মানসিক প্রক্রিয়ার বিকাশকে বোঝায়। শিশুর কর্তব্য, শিক্ষকের একজন কর্তব্য হবে যে শিশুর সামর্থ্য, এই যে প্রত্যেকটা ক্ষেত্র, এই প্রত্যেকটা ক্ষেত্র একটা আলাদা আলাদা করে এগোতে। এবার দেখো, বিকাশের উপর দিক থেকে শুরু হয়ে নিচের দিকে ঘটে এবং বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়। এই দুটোকে দুটো ওয়ার্ড দিয়ে বলা হয়। আমি ওয়ার্ড দুটোকে একটু দেখিয়ে দিই, শেষের দিকে টাইপ করেছিলাম, এইটা দেখে রাখুন স্ক্রিনে, আশা করি দেখতে পাচ্ছ। প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট, কেন্দ্র থেকে পরিধির দিকে, আর সেফা ক্যাউডাল ডেভেলপমেন্ট, ওপর থেকে নিচের দিকে। এটা একটুখানি বলে দিই আমি, এটার ক্ষেত্রটা কি। যেমন একটা শিশু হাত এর ব্যবহার আগে শেখে, তারপরে সে আঙুলের ব্যবহার শেখে। ফর এক্সাম্পল, হাত দিয়ে কোনো জিনিস তুলতে পারছে কিন্তু সে লিখতে পারছে না। এটা কেন্দ্র থেকে পরিধির দিকে। আর ওপর থেকে নিচের দিকে কেন? মস্তিষ্ক, মাথা, কপাল, চোখ, নাক, কান, এইভাবে ধীরে ধীরে যে ডেভেলপমেন্ট, সেটাকে আমরা বলি ওপর থেকে নিচের দিকে ডেভেলপমেন্ট। এই ধরনের এই দুটো ওয়ার্ড সেন্ট্রাল টেটের বিভিন্ন প্রশ্নে এসেছে, তাই আমি শেষের দিকে একদম লিখেছিলাম। আমি বলেছিলাম ওপরে ঠিক জায়গাটায় দিতে, কিন্তু এই পিডিএফটা তো আর আমি বানাইনি, আমি টাইপটা করেছি, তো জায়গাটা একটুখানি শেষে, আমি যেহেতু টাইপ করেছি শেষেই চলে গেছে, তো ছেড়ে দাও, অসুবিধা নেই। আমি বলে দিলাম যেটা ওপর থেকে নিচে আর কেন্দ্র থেকে পরিধির দিকে। এবার বিকাশ সবসময় একটা ধারাবাহিকতা। একটা শিশু প্রথমে হামাগুড়ি দেবে, তারপরে হাঁটবে, তারপরে দৌড়াবে, তারপরে আরো যে ধাপে ধাপে এগিয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বেশ, ঠিক আছে। এখানে আমি সরলরৈখিকা স্পাইরাল নীতি এবং ভবিষ্যৎবাণীর নীতি, ভবিষ্যৎবাণীর নীতিটা আমি বলেছি যে প্রেডিকশন করা যায় একটা শিশুকে, আর সরলরৈখিকা স্পাইরাল, এই এই নীতিটা আমি পরের দিনের ক্লাসের সাথে আছে, পরের দিনের নোটে যাবে, সেই আমি এটা দিলাম না, এখন বলছি না। আপাতত প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে বৃদ্ধি আর বিকাশের মধ্যে একটা পার্থক্য আছে। স্ক্রিনের কালার করার জন্য হয়তো পড়তে অসুবিধা হবে, যাক আমি বলে দিচ্ছি, ঠিক আছে, দেখে নাও। তো একটা বৃদ্ধি আকার বা আয়তনে যখন বাড়ছে, একটা শিশুর হাইট বাড়ছে, একটা শিশুর ওয়েট বাড়ছে, সেটাকে আমরা বৃদ্ধি বলবো। কিন্তু বিকাশ, বিকাশ মানে কি হাইট বাড়া নয়, ওয়েট বাড়া নয়? হ্যাঁ, অবশ্যই সেটাও বিকাশ, সেটা দৈহিক বিকাশ। তার পাশাপাশি সক্রিয়তা, কার্য সম্পাদনের উৎকর্ষতা, এগুলো বিকাশের নীতি। বিকাশ, বৃদ্ধি একটা কারণ, বিকাশ হচ্ছে তার ফল। বৃদ্ধি হয় বলেই বিকাশ হয়, এটা মনে রাখতে হবে। বৃদ্ধির ক্ষেত্রে দৈহিক এবং শারীরিক যে ব্যাপার, তার মধ্যেই বৃদ্ধিটা সীমাবদ্ধ। তাই বৃদ্ধিটাকে পরিমাপ করা যায়, বৃদ্ধিটাকে মাপা যায়। একটা শিশুর হাইট কত ফিতে দিয়ে মাপা যাবে, ওয়েট কত ওয়েট মেশিনে মাপা যাবে। কিন্তু বিকাশ, আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, একদম শুরুতে বলেছিলাম যে দৈহিক, মানসিক, প্রাক্ষবিক সব দিকের মধ্যে অন্তর্ভুক্ত। ওই যে দৈহিক দিকটা, যেটা হাইট মাপা, ওয়েট মাপা, সেটাও কিন্তু বিকাশের মধ্যেও আছে। আর বৃদ্ধি স্বতঃস্ফূর্ত,
একটা শিশুর ওয়েট কত হবে, হাইট কত হবে, সেটা তার বাবা মা ঠিক করতে পারে না, সেটা স্পন্টেনিয়াসলি হবে। তার জন্য হ্যাঁ কিছু ক্ষেত্রে অনুশীলন হয়, যে হাইট মাপার জন্য এই যে লাফ দড়ি বা বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ, অনেক যারা খেলাধুলা করে তাদের ক্ষেত্রে অনেক সময় সেটা করা যায়, কিন্তু করে অনুশীলনের মধ্য দিয়ে, কিন্তু সেটা সাময়িক। হেরিডিটি যেভাবে আছে সেই অনুযায়ী বৃদ্ধি হবে এবং এটা স্বতঃস্ফূর্ত ভাবেই হবে। অন্যদিকে পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার ফলে বিকাশ ঘটবে। বিকাশ সক্রিয়তা এবং অনুশীলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সত্য, এবং বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্র নির্দিষ্ট রয়েছে। যেমন হাতের পেশির ব্যায়াম করলে হাতের পেশির বৃদ্ধি হবে, পায়ের ব্যায়াম করলে পায়ের বৃদ্ধি হবে। যারা ওই অ্যাথলেটিক্স, যারা ওই দৌড়ায়, যারা খেলাধুলা করে, তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রগুলো, এই কথাগুলো প্রযোজ্য। অন্যদিকে বিকাশ কিন্তু সামগ্রিক। বিকাশ মানসিক বিকাশের চর্চা করলে তার প্রতিফলন সামাজিক এবং প্রাক্ষবিক সমস্ত দিকের উপরে দেখা যায়। এবার বিকাশের ক্ষেত্রে স্তরগুলো আমি পরে বলছি, স্তরগুলো এইখানটা একটু দেখো। বিকাশ মানেই কিন্তু পরিবর্তন, সেই পরিবর্তন গুণগত পরিবর্তনকে বোঝায়। বিকাশ যেমন বাড়ে, একটা শিশু প্রথম থেকে একদম ছোট স্টেজ থেকে ধীরে ধীরে বড় হয়। প্রথম স্টেজে শিশু নির্ভরতা, পরের উপর নির্ভরশীল হয়, কিন্তু একটা স্টেজের পর শিশু স্বনির্ভর হতে থাকে। একটা শিশু স্তরের পর 4-5 বছরের বাচ্চা বলতে পারে যে আমি একা খাবো, কিন্তু একটা সময় সে খাওয়ার জন্য, উঠার জন্য, চান করার জন্য, প্রত্যেকটা কাজের জন্য তার মায়ের উপর নির্ভরশীল থাকে। এই যে নির্ভরতা থেকে স্বনির্ভরতা, এই যে প্রক্রিয়া, এটাই বিকাশের প্রক্রিয়া। আবার একটা স্টেজের পর, আমি যেহেতু বলেছি বিকাশ জীবনব্যাপী প্রক্রিয়া, বিকাশ মৃত্যু পর্যন্ত চলে। ওম টু টম লেখাই রয়েছে, দেখো, গর্ভাবস্থা থেকে কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমৃত্যু যে প্রক্রিয়া, সেটাই বিকাশের প্রক্রিয়া। একটা স্টেজের পর বৃদ্ধ বয়সে দেখবে দিদা, ঠাকুমা, দাদু এরা ভুলে যায়, এদের স্মৃতিশক্তি কমে যায়, হাঁটা চলার ক্ষেত্রে প্রবলেম হয়, 3 তলায় উঠতে চায় না। 50 বছরের ওপরের, 55 বছরের যে স্যার ম্যাডামরা স্কুলে গার্ড পড়লে বা ক্লাস থাকলে 3 তলা 4 তলার ক্লাসরুমে তাদের যেতে অসুবিধা হয় পায়ের সমস্যার জন্য। এটা আমি 50-55 অনেক কমই বলছি, আরো বেশি যারা তাদের আরো অসুবিধা হয়। যেসব ফ্ল্যাটে লিফট নেই সেসব ফ্ল্যাটের মানুষ ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছে। তো এই যে সমস্যাগুলো বৃদ্ধবাসী, এই শিশুই, একটা শিশু কিন্তু এই সময় এই সিঁড়ি দিয়েই ওঠা শিখেছিল, কিন্তু আজ বয়সের কারণে তার কিন্তু সমস্যা হচ্ছে। কিন্তু সেই যে বৃদ্ধি বা হ্রাস, এটাও কিন্তু একটা বিকাশেরই প্রক্রিয়া, কারণ বিকাশ এগিয়ে চলে, বিকাশ ক্রমিক, বিকাশ নিরবিচ্ছিন্ন, বিকাশ সুশৃঙ্খল, এবং বিকাশ একটা অর্ডারলি প্রসেস। কারণ একটা জিনিসের পর একটা জিনিস হবে। একটা বাচ্চার দুধের দাঁত পড়ার পরই ভালো দাঁত তৈরি হবে। একটা শিশু হামাগুড়ি দেওয়ার পরই উঠে দাঁড়াতে শিখবে, উঠে দাঁড়াবার পর সে হাঁটতে শিখবে। এমন নয় যে হাঁটতে শেখার পর সে হামাগুড়ি দেবে, এইভাবে হয় না বিকাশ। উপর থেকে নিচ এবং কেন্দ্র থেকে পরিধি, এই ব্যাপারটা আমি বলে দিয়েছি। এবং বিকাশ সবসময় সমগ্র থেকে বিশেষের দিকে এগোবে। এগুলো আমি যখন বিকাশের নীতিগুলো বলবো তখন বলবো। আপাতত বিকাশের ক্ষেত্রে আরো যে কথাগুলো বলার, সেটা হচ্ছে বিকাশ একটা সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। কোন আচরণের পর কোন আচরণ হবে, কেউ কিছু বলবে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই কেন্দ্র থেকে পরিধির দিকে যেটা বললেন, ওই এক্সাম্পলটা আরেকবার দিন না, উদাহরণটা। বেশ, কেন্দ্র থেকে পরিধির মানে হচ্ছে একটা শিশু যখন হাতের ব্যবহার করছে এবং আঙুলের ব্যবহার করছে, এটা উদাহরণ কেন্দ্র থেকে পরিধির। শিশু যখন হাতে কোনো জিনিস গ্রিপ করতে শেখে, একটা মানব শিশু, সেটা পর শিশু লিখতে শিখবে। এমন নয় যে শিশু প্রথমে লিখবে তারপরে কিছু ধরতে পারবে। ধরতে গেলে পেন বা পেন্সিল যখন ধরতে হবে, তাহলে তার আগে অন্য কিছু সে ধরেছে। এটা কেন্দ্র থেকে পরিধি। আর ওপর থেকে নিচ, এটা একদম সিম্পল ফর্মুলা। এগুলোর প্রশ্নের পরে আমি কাজের ক্লাসেই করাবো, যে শিশুর মস্তিষ্ক, চোখ, মুখ, নাক, এইগুলো, হাত, এগুলোর বিকাশের পর পায়ের দিকে ধীরে ধীরে ওপর থেকে নিচের দিকে শিশুর বিকাশটিকে, বিকাশের প্রক্রিয়াকে ধরা হয়ে থাকে। ঠিক আছে, চলো আমি
আবার এই দুটো নীতির কথা একটু বলে দিচ্ছি, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু ও বললো। এই দুটো কিন্তু সত্যিকারের খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি ওখানে দিতে পারিনি, ওখানে শুধু ওয়ার্ড গুলো দিয়েছিলাম, এখানে আমি ওই জন্য ওয়ার্ড দুটো ইংরেজিতে দিয়েছি। একটুখানি আমি দুটো জিনিস আরেকবার বলবো। প্রথমে বলবো প্রক্সিমরিস্টাল নীতি। এগুলোর বাংলা শব্দ হয় না, তাই সবাইকে বলবো এগুলো ইংরেজিতেই দেওয়া থাকবে বা বাংলা অক্ষরে দেওয়া থাকবে, কিন্তু ইংরেজি ওয়ার্ডটা ব্র্যাকেটে দেওয়া থাকে। এই নীতির কথা হচ্ছে বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হবে। শিশুর যখন মস্তিষ্কের বিকাশ হবে, তারপর তার চক্ষুর উন্মোচন হবে, শিশু দেখতে শিখবে, শিশু চোখে চোখে কথা বলতে শিখবে, চোখের ইশারায় কথা বলা যাবে, শিশু বুঝতে শিখবে, চোখের পাতা ফেলে সে বলতে পারবে। এগুলো কিন্তু একটা প্রথমে মস্তিষ্কের বিকাশ, তারপরেই এটা সম্ভব। আবার পরের নীতি যেটা, সেটা হচ্ছে টেফলোকাউডাল নীতি। এই নীতিটা মস্তিষ্ক থেকে পায়ের দিকে অগ্রসর হচ্ছে, মানে সর্বপ্রথম শিশুর মস্তিষ্কের ক্রিয়া প্রতিক্রিয়াগুলোকে বিকশিত হচ্ছে, যার দরুন শিশু প্রথমে দেখলে মাকে চিনতে পারে, তার মস্তিষ্ক কাজ করছে, তাই সে মাকে চিনতে পারছে। তারপরে শিশু কিন্তু বাকি কাজগুলো হচ্ছে, যেমন শিশু প্রথমে বসতে শিখবে, তারপরে হামাগুড়ি দেবে, তারপরে হাঁটতে শিখবে। এই যে স্টেপ গুলো, হাঁটতে শেখা মানে পায়ের ব্যবহার, নিচের ব্যবহার হচ্ছে, তাহলে ওপরের ব্যবহার কোনটা? মাকে চিনতে পারা। মস্তিষ্ক থেকে সেটা হচ্ছে সে মাকে দেখলেই সে চিনতে পারছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। একই জিনিস নিয়ে বেশিক্ষণ যদি আমি বলি তাহলে তোমাদেরও বোরিং লাগবে এবং আমাকে ক্লাসটাও শেষ করতে হবে। সবকিছুর একটা লিমিটেশন আছে, তো আমাকেও সময়ের মধ্যে শেষ করতে হবে। অলরেডি 9:30 বাজে, আমার 1 ঘন্টার ক্লাস করার কথা। সে আমি, আমার কোনো অসুবিধা নেই, আমি 10:30 অব্দিও ক্লাস করাতে পারি, কিন্তু তবু আমাকে তো সিলেবাসটাও শেষ করতে হবে। আমি পরের কথাই চাই। তো বিকাশের এটা হয়ে গেছিল। তো আরেকটা কথা বিকাশের ক্ষেত্রে বলবো, বিকাশ কিন্তু ব্যক্তি জীবনের ঐক্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটুখানি আমি সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা, ইনস্টিটিউট থেকে কোনো একটা মেসেজ দিচ্ছে, আমি দেখে নিলাম কি বলতে চাইছে। তো ঠিক আছে, বিকাশের ধারা ব্যক্তি জীবনের ঐক্য বজায় রাখে। এক ধরনের বিকাশ অন্য ধরনের বিকাশকে প্রভাবিত করে। যদি দৈহিক বিকাশ সম্পূর্ণ না হয়, তার মানসিক বিকাশও সম্পূর্ণ হয় না। ক্লাসরুমে যারা স্পেশাল চাইল্ড তাদেরকে দেখলে আমরা বুঝতে পারি যে শিশু ধরো বিভিন্ন রকমের অটিজম আছে বা খুঁড়িয়ে চলছে বা কিছু একটা সমস্যা আছে, তার কিন্তু মেন্টাল বিকাশ কোনো না কোনো দিক থেকে ব্যাহত। খুব কম দেখবে এইরকম ফিজিক্যাল ডিসেবিলিটি আছে অথচ শিশুর মানসিক বিকাশ সম্পূর্ণ, পড়াশোনায় ধুরন্ধর। এরকম উদাহরণ আমি এত বছর স্কুলে চাকরি করছি বা বাড়িতে প্রচুর তার আগে টিউশনি করেছি, আমি কিন্তু আমার চোখে পড়েনি এরকম শিশু দেখতে পাবে না। কারণ এক্ষেত্রে একটা বিকাশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ নীতি, ইংরেজিতে বলতে গেলে প্রিন্সিপাল অফ ইউনিটি, বাংলার ক্ষেত্রে ঐক্যের নীতি। তো চলো এবার যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিছু কিছু জেনে নেব, কারণ এই বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন হবেই। কারণ দিয়ে বলবে এটা কোন ধরনের বিকাশ। আজকের প্রশ্ন পর্বে আমি কিছু এরকম প্রশ্ন রেখেছি, তাই একটু বুঝিয়ে দিই, তারপরে তোমাদের থেকে কিন্তু উত্তরগুলো নেব, দেখবো কে কেমন বুঝতে পেরেছে। তো প্রথম যে স্টেজ, সেই স্টেজ, আচ্ছা দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, এগুলো আমরা পরে পড়বো। আগে একটুখানি স্তরগুলো বাদ দিয়ে এসেছিলাম, স্তরগুলোই চলে যাই। এখানে যে 10টা স্তর দেখানো হয়েছে, স্ক্রিনে দিয়েছি, মনে রাখবে এই যে 10টি স্তর, এই স্তর কথা বলেছিলেন পিকুনাস মনোবিদ, তিনি এই বয়স অনুযায়ী স্তর বিন্যাসগুলো করেছেন। প্রি ন্যাটাল স্টেজ, আমি এই কথাটা বলে রাখি, যদি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বিকাশ শুরু হয় কখন থেকে? শৈশব থেকে নয়, জন্মের পর থেকে নয়, শিশু কিন্তু গর্ভাবস্থা থেকেই বিকাশ শুরু হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তাই এই স্তরটি গর্ভাবস্থার প্রথম থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত একটা স্টেজ, প্রিন্যাটাল স্টেজ। তারপর আমি আর রিডিং পড়ছি না, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। আমি ডিটেলসটা বলছি না, জাস্ট সদ্যজাত স্তর, শৈশব, প্রথম শৈশব, শেষ শৈশব, প্রাথমিক বাল্য, মাধ্যমিক বাল্য, প্রান্তীয় বাল্য। আমরা জেনারেলি বাল্যকে দুটো কালে ভাগ করি, প্রারম্ভিক বাল্য আর আর্লি চাইল্ডহুড আর ল্যাটার চাইল্ডহুড। উনি মনোবিদ পিকুনাস এই
তিনটে স্তরকে, বাল্যকালকেও তিনটে স্তরকে ভাগ করেছেন। তারপরে তিনি যে স্তরটিকে ভাগ করেছেন যৌবনাগমের স্তর, এবং তারপর প্রাপ্তবয়স্কের স্তর, এবং শেষে বার্ধক্যের স্তরকে তিনি ভেঙেছেন। তাহলে মনোবিদ ত্রিকুনাস কটি স্তরে বিকাশের কথা বলেছিলেন, সেটা কিন্তু 10টি স্তরের কথা বলেছেন। কোন স্তরে কত বা বয়স কত, এই ধরনের প্রশ্ন আমি কখনো দেখিনি। ঠিক আছে, এবার যার কথা বলবো তার কথা আমি এখানে দিইনি, তিনি হলেন আর্নেস্ট জোন্স। তিনি 4টি স্টেজে পরিষ্কারভাবে শিশুকে ভাগ করেছেন, যেটা আমাদের ক্ষেত্রে যার 3টে স্টেজ কাজে লাগবে। প্রথম স্টেজ হচ্ছে ইনফ্যান্সি, মানে শৈশবাবস্থা, যেটাকে তিনি বলেছেন জন্ম থেকে 5 বছর। তারপরে হচ্ছে চাইল্ডহুড, মানে বাল্যকাল, যেটাকে তিনি বলেছেন, আর্নেস্ট জোন্স বলছেন 5 থেকে 12 বছর। তারপরে কৈশোর, যেটাকে তিনি বলছেন 12 থেকে 18, এবং তারপর প্রাপ্তবয়স্ক 18 এবং তারপর। আমি এই প্রসঙ্গে বলে রাখি, পরীক্ষায় যখন প্রশ্ন থাকবে যদি অপশনে প্রাপ্তবয়স্ক থাকে, তাহলে জেনে রাখবে সেটা আমাদের অপশনে হবে না, কারণ প্রাপ্তবয়স্ক মানে 18 হয়ে যাচ্ছে, মানে সে স্কুলের বাইরে চলে যাচ্ছে, সুতরাং আমাদের প্রশ্ন সেখান থেকে হওয়ার কথা নয়। ঠিক আছে, আর্নেস্ট জোন্সের আমি 4টে বিভাজন বললাম, আরো একবার বলি। শৈশব 5 বছর পর্যন্ত জন্ম থেকে, তারপরে বাল্য 5 থেকে 12, তারপরে কৈশোর 12 থেকে 18, এবং প্রাপ্তবয়স্ক 18 এবং তারপর। চলো এই স্টেজগুলোর কয়েকটা বৈশিষ্ট্য আমি বলে দেবো, তারপরে আমি ওই বৈশিষ্ট্যগুলোতে যাব, দৈহিক মানসিক গুলোতে। প্রত্যেকটা স্তরের কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম যে শৈশবকাল, আমি দৈহিক বৈশিষ্ট্যগুলো আমি বলবো না, কারণ এগুলো জেনারেলি হয়, সবাই জানে যে অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পাচ্ছে, দেহযন্ত্র বৃদ্ধি পাচ্ছে, ইন্দ্রিয়ের আকার, ইন্দ্রিয়গুলো কাজ করতে শুরু করছে, বিভিন্ন ইন্দ্রিয়, সেগুলো নয়। আমরা যেহেতু মনোবিজ্ঞানের একটা পাঠ পড়ছি, শিশু মনস্তত্ত্ব, দেখবে বিভিন্ন বিজ্ঞাপনে বাংলা প্রতিশব্দ শিশু মনস্তত্ত্ব করছে, তাই আমরা দৈহিক বিকাশের বাইরের দিকটা দেখব। দৈহিক বিকাশটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লাইফ সায়েন্সে বা বায়োলজির বিষয়ভুক্ত, আমরা সেই পার্টটা বাদ দিয়ে যাচ্ছি আপাতত। যেখান থেকে যা প্রশ্ন লাগবে পরে আমরা দেখে নেব। তো আমি শৈশবাবস্থার কথা বলছি। সেই শৈশবাবস্থায় শিশুর প্রথম আত্মসচেতনতার বিকাশ হচ্ছে। জন্মের পর শিশুর প্রথম ভাষা কিন্তু কান্না। এই কান্নার মধ্যে দিয়ে শিশু মনের ভাবের প্রথম প্রকাশ করতে শুরু করে, এবং ধীরে ধীরে তার যখন ভাষার বিকাশ হয়, 3 বছরের মধ্যে একটা শিশু 900 শব্দ আয়ত্ত করতে পারে। এবং কিছু বস্তুর উপরে এই সময় থেকে শিশু কিছু বস্তু সম্পর্কে কৌতূহল তৈরি হবে, আবার কিছু বস্তু সম্পর্কে তার মনোযোগটা ক্ষণস্থায়ী হবে। দেখবে শিশুকে এই সময়, যারা একটা শিশুকে সামনে থেকে দেখছো, আমি 1 সেকেন্ড সময় নিচ্ছি, শিশুকে দেখছো, তারা তোমরা বুঝতে পারবে যে যার সামনে প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে, বা যার নিজের বাচ্চা রয়েছে, আমারও একটা নিজের বাচ্চা আছে যার 3 বছর 6 মাস হয়নি, 5 মাস 4 মাস বয়স হয়েছে। তো এই রকম বাচ্চার ক্ষেত্রে কিছু মনোযোগটা চট করে কোনো একটা বিষয় সে রেগে গেছে, বা কোনো একটা বিষয় তাকে অন্য কথা দিয়ে সঙ্গে সঙ্গে তার মনোযোগটাকে ডাইভার্ট করে দেওয়া যায়। এই স্তরেই, শৈশবাবস্থার একদম প্রাথমিক স্তরে কিন্তু এটা করা সম্ভব। এবং 2 বছর বয়সের মধ্যে থেকে শিশুর প্রক্ষোভ মানে আমি আগেই বলেছি, এই ওয়ার্ডটার সঙ্গে বারবার তোমাদের পরিচিত হতে হবে। আনন্দ, রাগ, দুঃখ, ভয়, উল্লাস, ভালোবাসা, ঘৃণা, এই যে প্রক্ষোভ, এই প্রক্ষোভগুলোর বিকাশ কিন্তু এই স্টেজ থেকেই হতে থাকবে। এবং পরিবারের যে সদস্যদের প্রতি শিশুর এই স্তরে প্রাক্ষোভিক প্রতিক্রিয়া করতে শুরু করবে, এই থেকেই বোঝা যাবে যে তার প্রাক্ষোভিক বিকাশ চলছে। এছাড়া শিশু এই যে সময়, শিশুরা খুব আত্মকেন্দ্রিক হয়, সমবয়সীদের সঙ্গে বেশিক্ষণ মানিয়ে চলতে পারে না। এই যে শৈশবের একদম প্রথম স্তরে, এই যে আমি 2-3 বছরের কথা বলছি, যে কারণে দুর্গাপুজোর প্যান্ডেলে আমি অন্য বাচ্চাদের সঙ্গে, আমি আমার মেয়েকে বারবার বলছি যা ওখানে যা, ও চলে আসছে আমার কাছে, কিন্তু আমি বারবার ওই বাচ্চাদের মধ্যে ওকে ঠেলে পাঠানোর চেষ্টা করছি। সামাজিক বিকাশ খুব গুরুত্বপূর্ণ একটা দিক, যাতে শিশু আত্মকেন্দ্রিক না হয়। একটা চিপসের প্যাকেট খুললে শিশু কিছুতেই কাউকে দিতে চাইবে না, একা খেতে চাইবে। এই জিনিসগুলোকে প্রথম থেকে গঠন করতে হবে, যে চিপস খুলে সবাইকে দিয়ে তারপরে খাও। এই যে বিকাশ, এই বিকাশগুলো যদি সেই স্টেজ থেকে না করা যায়, তাহলে কিন্তু সেই শিশু আত্মকেন্দ্রিক হবেই হবে।
তো চলো আমরা এর পরের স্তরটায় যাই, যেখানে শিশু একটু বড় হয়ে গেছে। যে স্তরের কথা বলছিলাম সেই স্তরটায় শিশু স্কুলে যায়নি, এবার শিশু স্কুলে যাচ্ছে। সেই স্তরে কি দেখবো? শিশু বেশ ভাষা ব্যবহার খুব ভালো হয়েছে। কেন ভালো হবে? কারণ সে সহপাঠীদের সঙ্গে মিশছে, সহপাঠীদের সঙ্গে সে কথা বলছে, এবং তার মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। কারণ সে টিফিন নিয়ে যাচ্ছে, টিফিন খুলে খাচ্ছে, সে ব্যাগ পিঠে করে নিয়ে যাচ্ছে, জলের বোতল নিয়ে যাচ্ছে। এই যে আত্মনির্ভরতা গুলো, যেগুলো এর আগে তাকে মায়ের উপর নির্ভরশীল থাকতে হতো, সে কিন্তু এখন বোতলের ঢাকনি খুলে নিজেই খাচ্ছে, যেটা যখন স্কুলে যায়নি তখন কিন্তু তাকে নির্ভর করতে হতো পরিবারের অন্য সদস্যদের প্রতি। একই সাথে কৌতূহল এবং অনুকরণ করার প্রবণতা, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। শিশুদের মধ্যে এই সময় থেকে এটা দেখতে পাওয়া যায় যে কাউকে নকল করা, কাউকে অনুকরণ করা। একটা দিদিমণি কেমন ভাবে কথা বলছে, একটা দিদিমণি কেমন করে দিদিমণি বলছে, কারণ প্রাইমারি স্টেজে বা প্রি প্রাইমারি স্টেজে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই চাকরি করে, তো সেগুলো করছে, সে নকল করছে। তো এই প্রবণতাটা এই স্তরে আমরা লক্ষ্য করতে পারবো। কারণ এই উদাহরণগুলো আমি বারবার বলছি, কিন্তু আমি প্রশ্ন দেব একটু পরে, দেখতে পাবে কোন স্টেজে কোনটা, তখন কিন্তু বলতে হবে তোমাদের। এই উদাহরণগুলো থাকবে না ওখানে, প্রশ্ন অবশ্যই অন্য উদাহরণ দেওয়া আছে। চলো তারপরের প্রশ্নে যাই, পরের বিষয়ে যাই। তো এই স্তরে শিশুর যে প্রক্ষোভগুলোর কথা বলেছিলাম, পরিবারের মধ্যে যে প্রক্ষোভগুলো সে প্রকাশ করছিল, সেই প্রক্ষোভগুলো এবার কিন্তু শিশু আরো বেশি করে প্রকাশ করছে, এবং সেই প্রক্ষোভগুলো আরো বেশি করে তার মধ্যে পৃথকীকরণ হচ্ছে। তার মধ্যে আরো কতগুলো নতুন প্রক্ষোভ তৈরি হচ্ছে, যেমন লজ্জা। কোনটা লজ্জা সেটা সে বুঝতে শিখছে। কোনটা আশঙ্কা, যে পরীক্ষার আগে যে একটা টেনশন, পরীক্ষা, এই যে আশঙ্কা, পাস করতে পারবো কিনা আশঙ্কা, ভালো নম্বর পাবো কিনা আশঙ্কা, সব উত্তর করে এলো কিনা, পরীক্ষায় বেরোনোর সাথে সাথে মা জিজ্ঞাসা করছে, আশঙ্কা। এই যে প্রক্ষোভগুলো, এইগুলো কিন্তু এই স্টেজে তৈরি হবে। এবং একই সাথে তার মধ্যে এই যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাও বিকাশ লাভ করবে। তার অভিমান এই সময় থেকে গড়ে উঠতে শুরু করবে। এবং সামাজিক ক্ষেত্রেও শিশুদের খেলার সাথীদের প্রতি এই সময় থেকে সহযোগিতা, সহানুভূতি, সমবেদনা, এগুলো সব এক একটা কম্পোনেন্টস, এগুলো এক একটা উপাদান, সামাজিক বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উপাদান এইগুলো। এই সময় তার মধ্যে যেমন বন্ধুত্ব গড়ে উঠবে, সেরকম তার সহপাঠী, তার বন্ধুদের প্রতি এই সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি, সমবেদনা, এগুলোর বিকাশ হতে হবে। যদি এই কোনো একটা বিকাশ, আমি বিকাশ পড়াতে পড়াতে আবারও বলছি, এর মধ্যে কোনো একটা বিকাশ যদি কোনোভাবে কম হয়, যে কোনো বিকাশ, কবি বিকাশ, সামাজিক বিকাশ, মানসিক বিকাশ, দৈহিক বিকাশ, তাহলে কিন্তু বিকাশের অন্য ক্ষেত্রগুলোকে এটা অবশ্যই প্রভাবিত করবে। তাই সেই বিকাশ, সেই শিশু কিন্তু সর্বাঙ্গীন দিক থেকে এগিয়ে যেতে পারবে না, সার্বিকভাবে এগিয়ে যেতে পারবে না, জীবনে নানান প্রতিকূলতার সম্মুখীন হবে আগামী সময়। এছাড়া এই স্তরে যে শৈশবের কথা বলছিলাম, এই স্তরে শিশুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মনোভাবও লক্ষ্য করা যায়। এরপর দেখো বাল্যকাল, আমি ইন জেনারেল বাল্যকাল বলছি, প্রারম্ভিক বাল্য এবং প্রান্তীয় বাল্য। প্রারম্ভিক বাল্য বলতে আমরা সেই সময়কালকে বুঝাই যে বাল্যকাল একদম শৈশবের পর থেকে শুরু হয়ে 5 বছর 6 বছর পর্যন্ত, এবং 6 বছরের পর থেকে 12 বছর পর্যন্ত সময়কালকে আমরা প্রান্তীয় বাল্য বলি। আমি বাল্যকাল বলে বলছি, আলাদা করে দুটোকে স্পেসিফাই করছি না, প্রশ্নের ক্ষেত্রে স্পেসিফিকেশন থাকবে, প্রশ্নের ক্ষেত্রে দু ধরনের অপশনই থাকবে। আরেকজনের কথা বলি, আমি পিকুনাসের চার্টটা তোমাদের স্ক্রিনে রয়েছে, আমি আর্নেস্ট জনের 4টি স্তরের কথা বলেছিলাম। এছাড়া আরেকজনের মনোবিদের এই স্তর বিন্যাসটা আমাদের জানতে হবে, সেটা রুশো। রুশো কেন আজকে বললাম না, তার কারণ রুশোটাকে আমরা যেদিন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন পড়বো, শিশু কেন্দ্রিকতা পড়বো, সেদিন রুশোটা ডিটেলসে পড়বো, কারণ শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছেন রুশো। ঠিক আছে, তাই আমি রুশো আজকে বলিনি, বলে রাখলাম। যারা এডুকেশন জানো তারা বলতে পারে যে এত বকবক করে গেল, রুশোটাই বললো না। তাই আমি বলে গেলাম যে রুশোটা কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবেই বলিনি। তো চলো আমি একটুখানি বাল্যকালের কিছু কিছু বৈশিষ্ট্যের কথা অল্প অল্প বলি। যে এই সময় স্মৃতির প্রখরতা বাড়বে, চঞ্চল হবে শিশু অনেক বেশি, কোনো একটা বিষয় চঞ্চলতা তার মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যাবে। এবং কিছু ক্ষেত্রে আশঙ্কা, যে আশঙ্কা এর আগের স্তরে, শৈশব স্তরে তৈরি হয়েছিল, এই আশঙ্কা থেকে তার মধ্যে ভয়ের জন্ম হবে। যে ভয়টা এর আগে ছিল না, সে একটা আশঙ্কা ছিল, এখন কিন্তু শিশুর মধ্যে সেই বিষয়টাকে কেন্দ্র করে ভয় তৈরি হবে এই বাল্যকালে এসে। এবং এই সময়
প্রক্ষোভের প্রতিক্রিয়াগুলো অনেকাংশে সে নিয়ন্ত্রণ করতেও শিখে যাবে। আগে যে ভয় পেলেই বা দুঃখ পেলেই কেঁদে উঠতো শৈশব অবস্থায়, খুব আনন্দে উল্লাস করত, এইবারের প্রক্ষোভগুলোকে কিন্তু সে দুঃখ পড়লেও খাউমাউ করে কেঁদে উঠবে না, সে নিজেকে কন্ট্রোল করতে শিখবে। এবং এই সময়ে শিশু দলগতভাবে খেলাধুলা করতে ভালোবাসবে এবং একা থাকতে পছন্দ করবে না। যে আত্মকেন্দ্রিকতার কথা আমি শৈশবাবস্থায় বলছিলাম, যে শিশু অন্য তার সমবয়সীদের পছন্দ করছে না, সেখানে কিন্তু এখানে সে পছন্দ করবে, খেলাধুলা নিয়েই মেতে থাকবে এই সময়টায়। এই সময় শিশুর যেহেতু এই বাল্যকালের শেষ দিকে এসে মস্তিষ্কের বিকাশ প্রায় সম্পূর্ণ হয়ে যায় এবং তার দেহের যে সূক্ষ্ম পেশিগুলোর পরিপূর্ণভাবে বিকাশ লাভ করে, এবং সে সময় তার মধ্যে আরো একটা কিছু দেখা যায়, সেটা হচ্ছে তার ভাই বোনেদের প্রতি, তার যদি ভাই বা বোন থাকে, দাদা বা দিদি থাকে, তাদের প্রতি একটা ঈর্ষার মনোভাব কিন্তু এই বাল্যস্থলের একদম শেষ স্টেজে এসে দেখা যাবে। এবং এই সময়ের এই স্তরের শিশুর মধ্যে নৈতিক বিকাশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিশু বুঝতে শিখবে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত। এরপরে আমি কৈশোর স্টেজে আসবো। খুব গুরুত্বপূর্ণ বয়ঃসন্ধিকাল, খুব গুরুত্বপূর্ণ একটা স্টেজ। এই স্টেজেই শিশু বিপথে পরিচালিত হয়, এই পথেই শিশু নানান নেশায় আসক্ত হয় এবং এই স্তরটি সব থেকে গুরুত্বপূর্ণ বলে বিশিষ্ট মনোবিজ্ঞানীরা বলেন। এই স্তরে একটা শিশুর বিকাশ যে পর্যায়ে বা যেভাবে হবে তার উপরই তার আগামীর ভবিষ্যৎ নির্ভর করে। তো দৈহিক বিকাশে আমি বলবো না, মানসিক বিকাশের ক্ষেত্রে এই সময় চিন্তার সমন্বয়, যুক্তিবাদী কথা বলতে শিখবে শিশু। শিশুর মধ্যে ধারণার বিকাশ যথেষ্ট পরিমাণে থাকবে। যে চঞ্চলতার কথাই বাল্যকালে বলছিলাম, সেই চঞ্চলতা কিন্তু এই স্তরে এসে থেমে যাবে। এবং এই স্তরে প্রাক্ষবিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম শৈশবে যে কান্না প্রকাশ করছে, দুঃখ হলে কেঁদে ফেলছে, তারপরে বাল্যকালে বললাম যে প্রক্ষোভকে কন্ট্রোল করতে পারছে, এবারে কিন্তু প্রাক্ষবিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে একটা অসাম্য লক্ষ্য করা যাবেই যাবে কৈশোরের ক্ষেত্রে। তার কখনো তীব্র আনন্দ অনুভূতি হবে, আবার কখনো তীব্র বিষণ্ণ মনে হবে। তার মধ্যে হীনমন্যতা আসতে পারে, লজ্জাবোধ আসতে পারে, অপরাধ বোধ আসতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। আবার কখনো কখনো কোনো কোনো কৈশোরের মধ্যে, কিশোর কিশোরীর মধ্যে আক্রমণাত্মক মনোভাবও গড়ে ওঠে এই পর্যায়ে। এবং সামাজিক ক্ষেত্রে এই সময় এই স্তরের ছেলেমেয়েরা সহজে অন্যের সঙ্গে মিশতেও পারে না। অনেক সময় নিজের যে দল, নিজের যে বন্ধু বান্ধব, তার বাইরের অন্য কারোর সাথে তাদের মিশতে অসুবিধা হয়। কিন্তু এই স্তরের একটা খুব ভাইটাল বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে, যে বিমূর্ত চিন্তান, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং একদম পরিপূর্ণ লাভ করে। যে জিনিস দেখেনি, যে জিনিস শোনেনি, যে জিনিস কোনোদিন ছুঁয়ে দেখেনি, তার সম্পর্কে একদম যে ধারণা, যে বিমূর্ত চিন্তনের যে ক্ষমতা, সেটা কিন্তু পরিপূর্ণতা লাভ করে এবং ধারণা বিকাশের এটাই লাস্ট স্টেজ। এই সময় নৈতিক সেন্টিমেন্ট গুলো একদম প্রবল হয়ে যায়। যেটা বাল্যকালে শুরু হয়েছিল যে ভালো মন্দ বোঝা, এখন কিন্তু বুঝে গেছে কোনটা ভালো কোনটা মন্দ। এবং মূল্যবোধ, ভ্যালুস, মনোভাব বা অ্যাটিটিউড, এই ধরনের জিনিসগুলো তার মধ্যে গড়ে ওঠে এবং স্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর আমি বৈশিষ্ট্যগুলো বলবো, বলে আমি কিছু প্রশ্নে চলে যাব। দেখো, এগুলোকে কিছু কথা বলা আছে যে বিকাশকে যেগুলো প্রভাবিত করে, যে রোগ, বুদ্ধিমত্তা, স্বাস্থ্য, চিন্তন প্রক্রিয়া, এই আভ্যন্তরীণ কারণগুলো প্রভাবিত করে বিকাশকে। অন্যদিকে সমাজ, অর্থনৈতিক অবস্থা, সংস্কৃতি, খাদ্য, পরিবেশ, সম্পদ, এগুলো বিকাশকে, বাহ্যিক কারণ যেগুলো বিকাশকে প্রভাবিত করে। যে শিশু অর্থনৈতিকভাবে দুর্বল, তার বন্ধু, কৈশোরের কথা বলছিলাম, কৈশোরের কোনো একটা ছেলে, তার বাবা প্রমোটার, সে আইফোন নিয়ে এসেছে, পড়তে এসেছে, আর আরেকজন যার বাবা রিক্সা চালায়। আমি খুব সামনে থেকে দেখেছি, এগুলো একদম বাস্তব উদাহরণ দিচ্ছি, আমার দেখা উদাহরণ দিচ্ছি। কিন্তু সে দেখছে যে ফোনটার দাম 1,54,000 টাকা। আমাকে ফোনটা আমার সামনে আমার টেবিলে রাখা, আমি বললাম, এই তুই তোর ফোনটা তুলে নে। কিছু একটা দিয়েছিল, সিলেবাস দেখাচ্ছিল কলেজের। তো আমি বললাম ফোনটা তুলে নে, এত দামি ফোন।
54,000 টাকা দাম। বলছে স্যার 54,000 নয়, 1,54,000। আমি ওরে বাবা, আমি নিজেই বলে উঠলাম ওরে বাবা, এত দামি ফোন তো আমার কাছেও নেই রে। তো স্বাভাবিকভাবে এই অর্থনৈতিক অবস্থা একজনের আরেকজনের খারাপ, তো স্বাভাবিকভাবে এটা কিন্তু তার মনকে কষ্ট দেবে, এটা কিন্তু তার অর্থনৈতিক অবস্থা কিন্তু তার বিকাশকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করবে। খাদ্য, যে ম্যাল নিউট্রিশন, ঠিক উপযুক্ত পরিমাণ খাদ্য, যে পরিমাণ খাদ্য খাওয়ার দরকার বা যে খাদ্য গুণ সেই খাবারের মধ্যে সম্ভব সেটাই পায় না, তাহলে সে কি করে খাবে? পড়াশোনার ক্ষেত্রে এখন মোবাইল দরকার আছে, কিছু ক্ষেত্রে ইউটিউবে বা কিছু ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে গ্রুপগুলোতে আমরা প্রজেক্ট পাঠিয়ে দিই। 9, 10 বা 11, 12 এর প্রজেক্ট পাঠানোর ক্ষেত্রে অনেক সময় আমরা ক্লাসে লেখাই না, প্রজেক্টটা পিডিএফ করে গ্রুপে দিয়ে দিই। যার বাড়িতে স্মার্টফোন নেই, এমন গরিব ছেলে আমার স্কুলে আছে যাদের কাছে স্মার্টফোন নেই, ছোট ফোন আছে, তখন সে এসে তার প্রাইভেট টিউটরের মোবাইল নাম্বার দিচ্ছে, তো তার ফোনে পাঠিয়ে দিতে বলছে পিডিএফটা। এক্ষেত্রে সে কিন্তু তার বিকাশ কোনো না কোনো ভাবে ওই দিক থেকে প্রভাবিত হবেই, তার শিক্ষা প্রক্রিয়া প্রভাবিত হবেই, কারণ অন্য ছেলেগুলো করছে, সে করতে পারছে না। এই যে সমস্যাগুলো আভ্যন্তরীণ ক্ষেত্রে, দেখো রোগ, যদি কোনো রোগ থাকে সে স্বাভাবিকভাবেই পিছিয়ে পড়বে, স্বাস্থ্য ভেঙে পড়েছে, চিন্তার ক্ষেত্রে সমস্যা রয়েছে, বুদ্ধিমত্তা তো আইকিউ আমরা আলাদা করে পড়বই, সেটা আর বলছি না। এবার একটুখানি আমি এই জায়গাগুলো একটু ওপর বলবো, কারণ এই জায়গাগুলোর উপরে আমরা থিওরি গুলো করবো। যেমন তখন নৈতিক বিকাশ যখন আমরা কোহলবার্গ পড়বো তখন দেখবো, জ্ঞানমূলক বিকাশ পিয়াজের যখন পড়বো তখন দেখবো। আমি শুধু এই বিকাশগুলোর যে কিছু কিছু বৈশিষ্ট্য ওপর বলবো, তারপরে আমি প্রশ্ন উত্তরে যাব। আশা করি যেগুলো বলা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। বিকাশের ক্ষেত্রে আমি বলবো যে জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে দৈহিক বিকাশের ক্ষেত্রে একটা শিশুর উচ্চতা, ওজন যেমন বাড়ছে, তার পাশাপাশি দৈহিক বিকাশের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। মানব শিশু শুধু দৈহিক বিকাশের মধ্যে যে হাইট বা ওয়েট সেটা নয়, স্নায়ুতন্ত্রের বিকাশ একটা গুরুত্বপূর্ণ বিকাশের মধ্যে পড়ে। কারণ এই ওয়ার্ডগুলো, এমসিকিউ গুলো আমরা অপশনে দেখবে, তখন বুঝতে হবে যে এই বিকাশটা কোন বিকাশের মধ্যে আসলে। যেমন ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্রের বিকাশ। এই যে একটা শিশুর স্নায়ুগুলো যখন সংখ্যা আয়তনে প্রথমে বাড়তে শুরু করে, তারপরে সেই স্নায়ুতন্ত্রগুলো মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু যে বিকাশটা হবে, দৈহিকভাবে বৃদ্ধি পাবে, তারপরেই সেই স্নায়ুগুলো মানসিক বিকাশে কাজে লাগবে। এছাড়া যান্ত্রিক বিকাশ মানে অর্গানিক ডেভেলপমেন্ট, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, শ্বাসতন্ত্র, যকৃততন্ত্র, পাচনতন্ত্র, হৃদযন্ত্র, ফুসফুস, এগুলো প্রত্যেকটা একটা মানব শিশু জন্মের পর থেকে ধীরে ধীরে বিকাশ লাভ করে। এবং মোটর ডেভেলপমেন্ট মানে দেহ সঞ্চালনমূলক বিকাশ, অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিকাশ, পেশিতন্ত্রের বিকাশ, তাদের মধ্যে সমন্বয়ের ক্ষমতা, শিশুর বসার থেকে হাঁটার যে ক্রমিক যে প্রক্রিয়া, সেগুলো কিন্তু ধাপে ধাপে এই দৈহিক বিকাশের পার্ট। এগুলো এমসিকিউ করতে করতে শিখবে। আমি একটুখানি সঞ্চালনমূলক বিকাশ, যেটাকে আমরা মোটর ডেভেলপমেন্ট বললাম, সেটার একটু ডিটেলস বলে দিই। যে একটা শিশু জন্মের পর প্রথম চোখ বুঝতে পারে, হাত পা নাড়তে পারে, তারপরে ঘাড় শক্ত হয় কিন্তু বিছানায় শুয়ে থাকে, তারপরে কোনো একটা ঠেস দিয়ে, বালিশ টালিশ দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়, তারপরে 6 মাসের পর থেকে সে ধীরে ধীরে নিজেই বসতে পারে, ঝোলানো জিনিসকে গ্রিপ করতে শিখবে এই সময় 6 মাসের পর থেকে। এই যে ডেভেলপমেন্ট গুলো, সঞ্চালনমূলক বিকাশগুলো, বা একটা শিশু কিন্তু হাঁটতে পারলেও সিঁড়ি দিয়ে উঠতে বা নামতে পারে না, ভয় পায়, তাকে তখন কেউ হেল্প করে, সাহায্য করে। এটা প্রায় 1 বছর পর থেকে সে 1 বছরের পর থেকে মানে 12-13 মাস থেকে একটা শিশু দেখবে হাঁটতে, সিঁড়ি দিয়ে উঠতে পারবে। এই যে যাদের ওই বাচ্চাদের ওই টিকা দেয় না, সেই যাদের সরকারি টিকার দেয়, তাদের একটা বই দেয়, সেই বইতে একটুখানি তোমরা যদি কারোর কাছে থাকে, বা যারা অনেক এখন প্রাইভেটে সব ওই কি পেনলেস ইঞ্জেকশন দেয়, সেইগুলোর ক্ষেত্রে পাবে না, যারা সরকারি জায়গায় টিকা দেয় তাদের কাছে এরকম বই আছে, সেই বইতে স্টেজ গুলো একটুখানি খুব সুন্দর ছবি দিয়ে বোঝানো আছে। তো যাই হোক, ওইখান থেকে আমি ওই বই থেকেই দেখেছি, এই স্টেজগুলো একটু দেখবে। এরপরের বিকাশ বলি প্রাক্ষোভিক বিকাস। প্রক্ষোভ খুব গুরুত্বপূর্ণ একটা দিক। এই জায়গাটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু শিশুর ক্ষেত্রে ইমোশনসকে যদি শিশু কন্ট্রোল করতে না পারে, একটা কোনো ঘটনায় খুব ভেঙে পড়ছে, আবার কোন ঘটনায় খুব উল্লসিত, এই যে মাঝামাঝি অবস্থান, এটার খুব দরকার আছে।
এই যে প্রক্ষোভকে যদি কন্ট্রোল করতে না পারে, তার মনে যদি কোনো একটা কষ্ট সে কিছুতেই ভুলতে পারছে না, তাহলে কিন্তু সে প্রাক্ষবিক বিকাশ তার সম্পূর্ণ হয়নি। মেলায় গেছে শিশু, কোনো একটা খেলনার বায়না করছে, তার বাবা বলছে না এটা আজকে দেওয়া যাবে না, অত টাকা নেই, দিতে পারবো না, না নেব না। শিশু সেই রাগ, সেই জেদ, সেই দুঃখ, সেই কষ্ট বাড়িতে এসেও দেখাচ্ছে, তার মানে কিন্তু তার প্রাক্ষবিক বিকাশ ঠিকঠাক হচ্ছে না। মনে রাখতে হবে। চলো সামাজিক বিকাশে যাই। আমি এগুলো ডিটেলসে বলছি না, এগুলো কিন্তু আরো আপডেট করার দরকার হবে, এর ভেতরে অনেক সাব পয়েন্ট আসবে। আমি জাস্ট এগুলো লিখে দিয়েছিলাম বলার জন্য, বিকাশ বোঝাতে গিয়ে এগুলো বোঝাতে হবে। আমরা পরবর্তীতে একটা বিকাশের উপরে আবার ক্লাস করব, যেহেতু আমি বললাম যে জ্ঞানমূলক বিকাশ, নৈতিক বিকাশ, এগুলো আমরা যখন ওই তত্ত্বগুলো পড়বো না, থিওরি গুলো পড়বো মনোবিজ্ঞানীদের, তখন জানবে ডিটেলসে। তো সামাজিক বিকাশের ক্ষেত্রে আশা করি বুঝিয়ে দিয়েছি। একটা ওয়ার্ড শুধু বলবো, এই ওয়ার্ডটা আমি বলিনি এর আগে, সোশ্যালাইজেশন আর অভিযোজন মানে অ্যাডজাস্টমেন্ট। এই দুটো ওয়ার্ডকে মনে রাখতে হবে। সমাজে একটা শিশু সমাজে অবশ্যই গুরুত্বপূর্ণ পাঠ। তো সেই সমাজের বিকাশের ক্ষেত্রে শিশুকে অবশ্যই অভিযোজন করে তুলতে হয়। সবসময় পরিবেশ অনুকূল হবে না, সবসময় পরিবেশ নিজের দিকে থাকবে না, সেই প্রতিকূল পরিবেশের মধ্যে মানিয়ে চলার শিক্ষা শিশুকে দিতে হবে। যে শিশু বাড়িতে এসিতে থাকে, সে কিন্তু স্কুলে ক্লাসরুমে গিয়ে এসি নাও পেতে পারে। হ্যাঁ, ইংলিশ মিডিয়াম গুলোতে যারা 50,000 টাকা অ্যাডমিশন টেস্ট মানে ভর্তির জন্য নেয়, যারা মাসে 5-6 হাজার টাকা ফিস নেয়, তারা হয়তো এসি ক্লাসরুম প্রোভাইড করে, কিন্তু সাধারণ ঘরের ছেলেমেয়েরা হয়তো বাড়িতে এসিতে থাকে, কিন্তু স্কুলে কিন্তু তার মাথার উপর পাখাটা না থাকতে পারে, পাখাটা অনেক দূরে আছে, তাকে যে জায়গায় বসছে সেখানে পাখা নেই। এটাই অ্যাডজাস্টমেন্ট, এটাই অভিযোজন, এটাই শিশুকে শিখতে হবে। শিশুকে এই অ্যাডজাস্টমেন্টটা যদি করতে পারে, তাহলে তার সামাজিক বিকাশ ঠিকঠাক হবে। আর সামাজিকীকরণ কি? এই সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন প্রসেস, এটা সিলেবাসের আলাদা করে পাঠ করা আছে। চলো 10টা বাজে, আমি কিছু প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেব, যারা উত্তর দেবে আনমিউট করে দেবে, ঠিক আছে? একসঙ্গে অনেকেও বলতে পারো। চলো একটা প্রথম প্রশ্ন রেখেছি, দেখো, আশা করি দেখতে পাচ্ছ, উত্তরটা দাও। অপশন ডিটা হবে বৌদ্ধিক বিকাশ। ধয় ধয় হস্যিটা আমি দিতে পারিনি। ধারণার বিকাশ প্রাথমিকভাবে নিচের কোনটি? ধারণা। ধারণার বিকাশ প্রাথমিকভাবে নিচের কোনটির অংশ? ধারণা, কনসেপ্ট ডেভেলপমেন্ট, কোনটার জন্য হবে? কেউ পারবে? মানসিক বিকাশ। বৌদ্ধিক স্যার, বৌদ্ধিক। বৌদ্ধিক যে বলছে ঠিক বলছে, ঠিক আছে। বৌদ্ধিক বিকাশ। মানসিক বিকাশেরই একটা পার্ট বৌদ্ধিক বিকাশ। এখানে যখন স্পেসিফিক করা আছে বৌদ্ধিক বিকাশ, তাহলে আমরা এটা বৌদ্ধিক বিকাশকে নেব। আবার বলি, মানসিক বিকাশ কিন্তু ভুল নয়, কিন্তু মানসিক বিকাশের মধ্যেই বৌদ্ধিক বিকাশটা পড়ে। তাই ধারণার বিকাশ যেহেতু একদম ডাইরেক্ট লিঙ্ক আছে বৌদ্ধিক বিকাশের সঙ্গে, তাই এক্ষেত্রে উত্তরটা বৌদ্ধিক বিকাশ হবে। যদি বৌদ্ধিক বিকাশ না থাকতো, এখানে অন্য একটা অঙ্গ সঞ্চালনমূলক বিকাশ বা জ্ঞানমূলক বিকাশ থাকতো, তাহলে আমরা মানসিক বিকাশটা নিতাম। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন হয়। এবং আগামী দিনে টেট যে কঠিন হবে, 2023-এর যে টেটের, 24-এর যে টেটের রেজাল্ট বেরিয়েছে, প্রাইমারি টেটে, তোমরা বুঝতেই পারছো কত শতাংশ মাত্র পাস করেছে। তো প্রশ্ন যে কঠিন হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। চলো পরের প্রশ্নটা দেখো। নিচের কোনটি একটি সূক্ষ্ম বানান ভুল হয়েছে? আমি বানান ভুলগুলো বলে দিচ্ছি। চলন দক্ষতার উদাহরণ। স্যার সি লেখা। সি লেখা যে বলছে ঠিক বলছে, সি লেখা, ঠিক আছে। আঙ্গুল নাড়ানো লেখা, বাকিগুলো হবে না। লাফানো, দৌড়ানো, আরোহণ, এগুলো সূক্ষ্ম নয়। আরোহণ মানে গাছে ওঠা, ঠিক আছে, এগুলো সূক্ষ্ম নয়, লেখাটা সূক্ষ্ম। চলো পরের প্রশ্নটায় দিলাম, মানব বিকাশ কোনটার মধ্যে? দেখো 4টে অপশন আছে। গুণগত। গুণগত বলছেন একজন স্যার, আরেকজন কেউ বলবেন, স্যার ম্যাডাম যারা আছেন। স্যার এটা পরিমাণগত পরিমাণগত উভয়। গুণগত উভয়ই হবে তো। ডিএডটা হবে। দিকটা হবে, যে বলছে সে ঠিকই বলছে, দিকটাই হবে। কারণ পরিমাণগতও আছে, পরিমাণ তো করা যায়, দৈহিক বিকাশ তো পরিমাপ করা যাবে। তাই শুধু গুণগত পরিবর্তন নয়, পরিমাণগত এবং গুণগত উভয় পরিবর্তনকেই বোঝায়। আমি একটুখানি বলে দিই এই প্রসঙ্গে, যদি পরিমাণগত গুণগত না থাকে, এর জায়গায় অন্য কিছু থাকলো, তাহলে কিন্তু আমরা বিকাশকে গুণগত পরিবর্তন ধরবো।
আবার বলছি, যদি পরিমাণগত গুণগত উভয় না থাকতো, অন্য কোনো অপশন থাকতো, তাহলে বিকাশ এক্ষেত্রে সেক্ষেত্রে গুণগত পরিবর্তন হতো। চলো আরেকটা প্রশ্ন দিলাম, বলো নিচের কোন পর্যায়ে শিশু তার সমবয়সী গ্রুপের সক্রিয় সদস্য হয়? কৈশোর। একদম ঠিক, স্যার কৈশোর। কৈশোর। মূল্যবোধ, ভ্যালুস কোন বিকাশের অংশ? স্যার এটা প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশ হবে। বেশ, আর কেউ কিছু বলবে? স্যার প্রাক্ষবিক এবং জ্ঞানমূলক। যে প্রাক্ষবিক ও জ্ঞানমূলক বলছে সে একদম ঠিক বলছে। আমি বুঝিয়ে দিই ব্যাপারটা। মূল্যবোধ, ভ্যালুস একদম একটা প্রক্ষোভ, ডেফিনেটলি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে মূল্যবোধটা ঠিক কি ভুল শিখিয়েছে কিন্তু জ্ঞান। প্রক্ষোভ কিন্তু তাকে শেখায়নি যে এটা ভালো জিনিস, ভ্যালুস এটা ভালো। এটা তার জ্ঞানমূলক বিকাশ হয়েছে বলেই সেই মূল্যবোধটা তার মধ্যে গঠন হয়েছে। তাই সেটা একদিকে প্রক্ষোভ, অন্যদিকে জ্ঞানমূলক। তাই ডি অপশনটা এক্ষেত্রে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন স্ক্রিনে দেওয়া আছে, বলো। গর্ভাবস্থায়। একদম, এটা মনে রাখবে, জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত এই বিকাশ চলে। বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর শেষ হয়ে যায়। 7 নম্বর প্রশ্ন, যখন একটি শিশু কোনো বিশেষ ক্ষেত্রে বিকাশের বিস্তার কম হয় তখন আমরা সেটা কি বুঝবো? একটা পার্টিকুলার ক্ষেত্রে বিকাশ কম হয়েছে তাহলে কি বুঝবো? বিকাশের অনেক ক্ষেত্র আছে। আর এটা স্যার এটা গ্রুপ অপশন বি হবে, বিকাশের সেই বিশেষ ক্ষেত্রকে বিলম্ব বোঝাচ্ছে, কারণ একটা বিশেষ ক্ষেত্রে বিস্তারটা তার কম হচ্ছে, তাই অপশন বি হবে তো স্যার। আচ্ছা, আর কেউ বলবে? স্যার অপশন বিটাতেই তো হচ্ছে। সি এরটা কি বেশ। হবে? বেশ, আমি বলে দিই তাহলে। আমি উত্তরটা বুঝিয়ে দিয়ে আগে বলি যে একটা বিশেষ ক্ষেত্রকে বিস্তার কম করছে, এই অপশনগুলো আমি বানিয়েছি, কোনো বই থেকে টোকা অপশন নয়। তো সামগ্রিক বানানটা গয়রা ফলা হস্যি হবে বলে রাখি। তো আমি অপশনগুলো বানাচ্ছিলাম, আমি ইচ্ছা করে ওই অপশনটা দিয়েছি, বিকাশের সেই বিশেষ ক্ষেত্রকে বিলম্ব বোঝাবে। তো ডেফিনেটলি এটা নয়, সিটা হবে। একটা ক্ষেত্র যদি আমি বলেছি পড়াতে পড়াতে, একটা ক্ষেত্র যদি প্রভাবিত হয় সবকটা ক্ষেত্রে প্রভাব পড়বে। দৈহিক, যদি যে শিশু আমি বলেছিলাম এটা উদাহরণ দিয়েছি, একটা শিশুর স্পেশাল চাইল্ড, তার পায়ে সমস্যা, হাঁটতে সমস্যা, কানে শুনতে সমস্যা, কথা বলতে সমস্যা, তোতলা, কিন্তু পড়াশোনায় অসাধারণ, হতে পারে না? হবে না, কারণ বিকাশের একটা ক্ষেত্র প্রভাবিত হলে অন্য ক্ষেত্রগুলো প্রভাবিত হবেই হবে। বিকাশের সব ক্ষেত্র প্রভাবিত হবে। তাই এক্ষেত্রে অপশন সি হবে, বিকাশের সব ক্ষেত্রে প্রভাব পড়বেই। যে কোনো একটা ক্ষেত্র যদি বিশেষ ক্ষেত্র বিকাশ বিস্তার কম হয়, সেটা দৈহিক হতে পারে, মানসিক হতে পারে, প্রক্ষোভ হতে পারে, সামাজিক বিকাশ কম হতে পারে। একটা শিশু মেলামেশা করতে পারে না, সে স্কুলে এসছে, তার বন্ধুরা তাকে তার এই কদিন কি ক্লাসে করানো হয়েছে দিচ্ছে না। আমি দেখেছি ক্লাস 9-এ ভালো ছেলে, পড়াশোনা একদম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, কিন্তু মেশে না, কারোর সাথে মেশে না, একা একা থাকে, প্রথম থেকে ওই রকমই টাইপের। লঞ্চ পেরিয়ে আসে স্কুলে, মানে গঙ্গার এপার ওপার, নৈহাটিতে থাকে ছেলেটা। তো যাই হোক, তো বক্তব্য হচ্ছে যে সেই কিন্তু ছেলেটা সামাজিক বিকাশ, সেহেতু সে অন্যজনের সঙ্গে মেলামেশা করে না, অন্যরাও তাকে পছন্দ করে না, এটা মনে রাখতে হবে। তার ক্ষেত্রে সামাজিক বিকাশ কিন্তু অন্যান্য বিকাশকে প্রভাবিত করছে। চলো এখানে একটুখানি এই রকম প্রশ্ন কিন্তু সেন্ট্রালটাকে বিশেষ করে দেয়। একটু দেখো অপশনগুলো দিলাম স্ক্রিনের মধ্যে। মানব বিকাশের নীতি নয়। বিপরীতমুখী। হ্যাঁ, বিপরীত। একদম বিপরীতমুখী, সামনের দিকে এগোবে, পেছন দিকে এগোবে না। এই নয় দিয়ে প্রশ্ন থাকলে খেয়াল করবে। পরের প্রশ্নটাও একসাথে স্ক্রিনে দিয়ে রেখেছি। নিচের কোনটি বিকাশের মূল ক্ষেত্রকে বোঝায়? এগুলোর মধ্যে কোনটা হবে? ওপরের চারটে রোমান হরফ নয়, এবিসিডির মধ্যে থেকে বেছে বলবে। স্যার অপশন বি। ডি স্যার। বি স্যার, বি যারা বলছে তারাই ঠিক বলছে। আমি বলে দিই, ভাষার বিকাশটা জ্ঞানমূলক বিকাশেরই পার্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ পার্ট অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। তো তাই এক্ষেত্রে 1 2 3 হবে, ভাষার বিকাশ হবে না। চলো পরের প্রশ্নে যাই।
এটা বলো। 10 নম্বর প্রশ্ন, বিকাশকে প্রভাবিত করে এমন উপাদানকে বিস্তৃতভাবে কতে ভাগে ভাগ করা যায়? কেউ পারবে? ভুল হোক বলো, আজকে প্রথম ক্লাস, ভুল হবে, এটাই স্বাভাবিক। বিকাশ কেউ বলছে না। স্যার দুই রকম হবে না, বাহ্যিক দুই যদি আভ্যন্তরীণ। হয় কি কি? বাহ্যিক আর আভ্যন্তরীণ। না, এটা হলো না, কিন্তু দুই এটা ঠিক। আমি বলে দিই, বিকাশকে প্রভাবিত করে বিস্তৃতভাবে যে দুটো উপাদান, সেটা হচ্ছে বংশগতি আর পরিবেশ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বংশগতি ও পরিবেশ, মানে দুইটা আমি ঠিক আছে। ওটাই ভেবেছিলাম যে বাহ্যিক বেশ, আর আভ্যন্তরীণ। ঠিক আছে, অসুবিধা নেই, উত্তরটা ঠিক দুই, কিন্তু বংশগতি আর পরিবেশ এই দুটো বিকাশকে প্রভাবিত করে। এর উপরে আমরা বংশগতি ও পরিবেশের উপরে পরবর্তী সময় ডিটেলস ক্লাস করব। ঠিক আছে, চলো। একটা মেয়ে বাইরে যাওয়ার সময় সব সময় নিজেকে কেমন লাগছে সেটা নিয়ে সচেতন, সেক্ষেত্রে বিকাশের কোন স্তরে রয়েছে? ডি, প্রাপ্তবয়স্ক। কৈশোর অবস্থায়। ডি ডি ডি। কৈশোর অবধি। বেশ বেশ, কৈশোর। কৈশোর বলছে। প্রাপ্তবয়স্ক আমি বলেছিলাম পড়াতে পড়াতে, যদি প্রাপ্তবয়স্ক অপশন থাকে তাহলে জেনে রাখবে সেটা হবে না, কারণ সেটা স্কুল আচ্ছা, লেভেলের আচ্ছা, বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এই কারণেই অপশনটা আমি দিয়েছি। এটা একটা আলাদা আচ্ছা, ব্যাপার যে একটা শিশু, আমার মেয়ে 3 বছর 3.5 বছর বয়স, সে কিন্তু পুজোর সময় বাইরে যাওয়ার সময় আমায় জিজ্ঞেস করছে যে আমাকে কেমন লাগছে, সেটা আলাদা ব্যাপার। সে একটা শিশু, সে ভাবছে যে আমাকে সত্যি ভালো লাগছে, তো সেটা অন্য জিনিস, কিন্তু এক্ষেত্রে উত্তর অবশ্যই কৈশোর অবস্থায়। চলো, একটা ছেলের মা দাবি করছে যে তার ছেলে খুব ভালো ভাষা ও চিন্তনের বিকাশ হয়েছে, কিন্তু এখনো তার সেই বয়স হয়নি। শিশুটা কোন স্তরে রয়েছে? শৈশব। শৈশবে কি হয়? ভালো স্যার ভাষার পূর্ব বিকাশ। বাল্যকাল। চলো আমি এটার স্যার উত্তর বলে দিই। বাল্যকাল। কোন বাল্যকাল? দুটো আছে, পূর্ব বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল। পূর্ব বাল্যকাল। না, প্রান্তীয় বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল হবে। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি যে ভাষার ডেভেলপমেন্ট একদম স্টেজে, কৈশোরে গিয়ে পুরোপুরি ভাষার ডেভেলপমেন্ট, পুরোপুরি ভাষার শব্দ চয়নের ক্ষেত্রে শিশুর বিকাশ বা চিন্তনের বিকাশ, যেটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর কথা বলছিলাম, সেগুলো পরিপূর্ণতা লাভ করে, এটা বলেছি। কিন্তু তার সেই বয়স হয়নি, তার সেটা বয়স নয়, কিন্তু হয়ে গেছে। তার মা দাবি করছে যে হ্যাঁ সেরকম করছে, বড়দের মতো আচরণ করছে, সে একা একা স্কুলে যেতে চাইছে, কিন্তু তার মা চাইছে তাকে পৌঁছে দিক। এই যে স্টেজটা, এই স্টেজটা কিন্তু প্রান্তীয় বাল্যকালেই চলে এসেছে এই ক্ষেত্রে, কারণ তার সেই বয়স নয়। যদি সেই বয়স না থাকতো কিন্তু ভাষার ব্যবহার এবং চিন্তনের বিকাশ হয়েছে বলতো, তাহলে আমরা এটার উত্তর ডাইরেক্ট কৈশোর বলতাম। তারপর, বিকাশের নিচের কোন উপাদানগুলির পরিবেশগত উপাদান নয়? সে বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা কোন? এটা কিসের উপাদান? এটা কিসের উপাদান? এটা তো মানে প্রত্যেকটা শিশু নিজের মধ্যে থেকেই জিনিসটা হ্যাঁ, আসছে। সেটা কোথা হ্যাঁ। থেকে আসছে? আভ্যন্তরীণ ব্যাপার। বংশগতি, হেরিডিটি। ঠিক আছে, হেরিডিটি থেকে আসছে। চলো পরের প্রশ্ন, নিচের কোন স্তরে শিশুর মধ্যে সৃজনশীল সম্ভাবনা, ক্রিয়েটিভ পোটেনশিয়ালিটি, ওয়ার্ডটা ইংরেজি ওয়ার্ড, ক্রিয়েটিভ পোটেনশিয়ালিটি দেখা যাবে কোন স্তরে? স্যার কৈশোর। কৈশোরে ক্রিয়েটিভ পোটেনশিয়ালিটি আসবে না, তারও আগে এটা এসে যাবে। শৈশবে, কারণ পূর্ব বাল্যকাল প্রান্তীয় বাল্যকালে তো হবে না ক্রিয়েটিভিটি যে সে দেখাবে, তাকে তো একটু হ্যাঁ, ম্যাচিউর হতে হবে, তাই শৈশবে। শৈশবে শিশু যখন আঁকতে শিখছে, ড্রয়িং করতে শিখছে, তার মধ্যে যে সৃজনশীল, আবার বলছি সৃজনশীলতার পূর্ণ বিকাশ নয়, সম্ভাবনা, পোটেনশিয়ালিটি দেখা যাবে। এই প্রশ্নগুলো কিন্তু খুব গোলমেলে। আমি কিন্তু আবারও বলে দিলাম, দেখো এই ওয়ার্ডটা তোমরা সৃজনশীল দেখে ভাবছো, কেউ বাল্য ভাববে, কেউ কৈশোর ভাববে, কিন্তু ওয়ার্ডটাকে খেয়াল করো, সৃজনশীল সম্ভাবনা। একটা শিশু যখন ড্রয়িং করছে বা অন্যান্য কোনো কাজ করছে যে কাজে সৃজনশীলতা আছে, তো বা হাতের লেখা করছে, এই যে সময় যে সৃজনশীল সম্ভাবনা, সেটা কিন্তু শৈশব স্তরেই লক্ষ্য করা যাবে, মানে 6 বছরের আগেই লক্ষ্য করা যাবে। পরের প্রশ্ন দেখো, শিশুর বৃদ্ধি আর বিকাশের অধ্যয়নের সবচেয়ে ভালো পদ্ধতি কোন পদ্ধতি? পরীক্ষামূলক পদ্ধতি। পরীক্ষামূলক পদ্ধতি, পরীক্ষা কি করে করবে আমাকে একটু বলো। স্যার যখন কোনো মানে শিশুকে আমরা স্কুলে অ্যাডমিশন টেস্ট দিতে যাই, তখন তো সেখানে তাকে বিভিন্ন রকম পিকচার, তারপরে
এমন কিছু জিনিস দেখানো হয় ওটা যাতে মানে তার কতটা সেই ব্যাপারে নলেজ আছে, সে জানে, সেটা জানা যায়। তাই পরীক্ষামূলক পদ্ধতিতে স্যার হচ্ছে। দেখো আমি বলি, যে বাচ্চাকে মিশন টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে, সে বাচ্চা একেই মা বাবাকে ছেড়ে ওই ঘরে যেখানে 3জন 4জন দিদিমণি বসে আছে সেখানে কাঁদবে, সেখানে সে যেতেই চাইবে না, বাবা মাকে ঢুকতেও দেবে না। সেই সময় যে পরীক্ষা বা টেস্ট নেওয়া হবে সেটা কতখানি ঠিক হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এবার পর্যবেক্ষণ বলেছে একটা একটা করে, ঠিক আছে পর্যবেক্ষণ বলছে, পর্যবেক্ষণ করে প্রথম কথা, পর্যবেক্ষণ তো করে বৃদ্ধি পরিমাপ করা যাবে না, বৃদ্ধি তো পরিমাপ করার জন্য কোনো মাপদণ্ড লাগবে, তাই পর্যবেক্ষণ হলো না। আর পর্যবেক্ষণ করে সবসময় কিছু সময়ের মধ্যে একটা শিশুকে পর্যবেক্ষণ করে বোঝা সম্ভব নয়। একমাত্র তার পরিবারের লোকই পর্যবেক্ষণ করে শিশুর বৃদ্ধি বিকাশ পদ্ধতিটা করতে পারে, কিন্তু আমরা যখন একজন শিক্ষক যেটুকুনি সময় থাকে তার পরিপূর্ণ পর্যবেক্ষণ সম্ভব নয়। এই ক্ষেত্রে আমি বলি এটা উত্তর হবে উলম্ব কেস স্টাডি। হ্যাঁ, ওপর থেকে নিচ, আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে উলম্ব কেস স্টাডি সঠিক উত্তর হবে। চলো আজকে কেস স্টাডিটা কি উপর থেকে নিচে বলতে? উলম্ব কেস স্টাডি এবং আনুভূমিক কেস স্টাডি, যেটা স্টেজটা হচ্ছে ওপর থেকে, মানে যে শিশুর যখন বৃদ্ধি বা বিকাশের পরিমাপ, তার যে হাইট, তো পায়ের দিক থেকে মাপা হয় না মাথার ওপর দিকে মাপা হবে? ওপর থেকে নিচ মানে হাইট, এখান থেকে ওখানে ফিতে ধরে মেপে নিল, ধরো এটা বৃদ্ধির ক্ষেত্রে বললাম। পরিমাপের ক্ষেত্রে হচ্ছে, মানে বিকাশের ক্ষেত্রে হচ্ছে, শিশুর মস্তিষ্ক হচ্ছে বিকাশের মূল ক্ষেত্র। মস্তিষ্কের মধ্যে বিভিন্ন বিষয়, যেমন দৈহিক বাদ দিয়ে ধরো মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, বৌদ্ধিক, এই বিষয়গুলো ঢুকে আছে। যেমন একটা ফর এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি, তোমার কাছাকাছি যদি কোনো বাচ্চা থাকে, শৈশবে আছে, সে স্কুলে পড়ে বা পড়ে না, নার্সারিতে পড়ে বা ভর্তি হবে, এরকম শিশুকে তুমি প্রশ্ন করবে যে সাদা গরুর দুধের রং যদি সাদা হয়, কালো গরুর দুধের রং কি হবে? ডেফিনেটলি উত্তর আসবে কালো। দেখবে, টেস্ট করে দেখবে, কালো বলবে শিশু। শিশু যদি সাদা বলে তাহলে জানবে তার বিকাশ পরিপূর্ণ হয়েছে। তো এইটা কোথা থেকে সে উত্তরটা দিচ্ছে? ব্রেন থেকে দিচ্ছে। তো ওপর থেকে নিচের টেস্টিং হবে, নিচ থেকে ওপরের দিকে নয়, আনুভূমিক নয়, এইভাবে নয়, এইভাবে ওপর থেকে স্টেজ আসবে। তাই মাথা, ব্রেন সবার প্রথমে বলবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। সিডিপি 3টে ক্লাস আমার আছে আর একটা ক্লাস ম্যাডামের আছে, শেষ ক্লাসটা, মাসের শেষ ক্লাসটা। তো সামনের রবিবার আবার সিডিপির ক্লাস হবে। আজকের ক্লাস নিয়ে যদি কারোর কিছু বলার থাকে বলতে পারো, আমি আছি। স্যার বলছি, ওই উলম্ব কেস স্টাডি বলতে তাহলে মানে শিশুটার বডি ল্যাঙ্গুয়েজ, স্মার্টনেস, এই দুটোই তো তার মধ্যে পড়ছে না? সবকিছুই পড়ছে। এই কেস স্টাডি গুলো আমরা যখন ওই মনোবিজ্ঞানের তত্ত্বগুলো পড়বো না, তখন ডিটেলসে পড়বো। এখন শুধু বৃদ্ধি আর বিকাশ পড়ছি, তাই বৃদ্ধি আর বিকাশের অধ্যয়ন পদ্ধতি কোনটা হবে সেইটা করছি আমরা। যখন আমি এই পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতিগুলো সব শিশু মনোবিজ্ঞানের চাইল্ড সাইকোলজির পার্ট। তো এইগুলো আমরা যখন ওই মনোবিজ্ঞানীদের তত্ত্বগুলো পড়বো তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আর কেউ কিছু বলবে? অনেকেই তো আছো দেখতে পাচ্ছি স্ক্রিনে। ঠিক আছে স্যার। বেশ, ঠিক আছে, যখন একজন বলে দিল ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করলাম। আর আগামী রবিবার আবার সিডিপি ক্লাস হবে। আর তোমরা পড়তে থাকো বিভিন্ন বই। আমি স্যারকে বলেছিলাম, স্যার হয়তো তোমাদের বলেছে যে রীতা পাবলিকেশনের দেবাশিস পালের বইটা মোটামুটি ভাবে ভালো, এই টেটের শিশু মনস্তত্ত্বের ওপরে। ওই বইটা তোমরা দেখতে পারো যদি কাছে থাকে, আর যদি না থাকে আপাতত এক্ষুনি কিছু কেনার দরকার হবে না, বিজ্ঞপ্তি বেরোক, আরো অনেক ভালো ভালো বই আশা করি বেরোবে, তখন দেখে নেবে। চলো, গুড নাইট সবাইকে। বইটা আমার কাছে আছে। বেশ বেশ, ওটা বিএড এরও বই, ওই বইটা অনেকের কাছে থাকবে, তাহলে ওই বই থেকে তোমরা করতে পারবে। বেশ, ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে। আচ্ছা, গুড নাইট। গুড নাইট।